হচ্ছে আমাদের একটা কমপ্লেক্স একটা রিটার্ন থাকবে। তারপর হচ্ছে ফরেনারি রিটার্ন থাকবে। তারপর হচ্ছে পার্টনারশিপ আর হচ্ছে মানে ছোটখাটো বিজনেস তাদের নিয়ে একটু উদাহরণের মাধ্যমে দেখানো হবে। তার মানে ১ম যে পার্টটা সেটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটাতে অনেক বেশি কমপ্লেক্স যতটুকু হয় অনেকগুলো নিয়ে আসা হইছে। তো ১ম এ যখন আমরা একটা রিটার্ন ক্যালকুলেশন করব, তো ১ম হচ্ছে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডাটা। আমার কি সোর্স এ ডাটা আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রিটার্নের একনলেজমেন্ট থেকে শুরু করে পেইজ আছে ১০ টা। তার মানে ১১ টা পেইজ এখানে আছে। কিন্তু ডান পাশে আমরা দেখতে পাচ্ছি কম্পিটিশন, এফডিআর, ডিভিডেন্ড অ্যান্ড মিটিং এই অনেকগুলা জিনিস। তাহলে আমরা যখন ক্যালকুলেশন এ মানে রিটার্ন এর প্রসেস শুরু করব, তখন হচ্ছে আমাদের ১ম কাজ হচ্ছে এই ডাটা গুলো কি আছে, এটার জন্য আলাদা, আলাদা শিট করে একটা প্রপার জায়গা তৈরি করা। যেমন আমরা ১ম হচ্ছে আমরা দেখব হচ্ছে এফডিআর। তো উনার হচ্ছে বিভিন্ন সোর্সে এফডিআর আছে। এফডিআর গুলো যদি আমরা দেখি যে এফডিআর সেভিং ইন্টারেস্ট। তো এফডিআর থেকে যেহেতু ইন্টারেস্ট পাবে আমি ধরলাম যতগুলো ব্যাংক থেকে পাবে আপনারা সবগুলো স্টেটমেন্ট নিবেন। নেওয়ার পর হচ্ছে এরকম করে একটা আম নোট ডাউন করতে পারেন। মানে আলাদা করে ক্যালকুলেশনটা সহজ করার জন্য। কারণ একটা রিটার্ন ৫ বছর পর, ৬ বছর পরও দরকার হইতে পারে। তখন হচ্ছে আমাদের এই ডাটা গুলো যদি আমরা যত বেশি অর্গানাইজ করে রাখবো, ততই হচ্ছে আমাদের ডাটা মাথায় নিয়ে ঘুরতে হবে না। আমরা দেখলেই সেটা বুঝতে পারবো। তো এখানে দেখলাম এমটিভির দেখা যায় এই ডেটে উনার অ্যাকাউন্টে ইন্টারেস্ট হইছে এত টাকা। তার সাথে, সাথে দেখা যায় আ টিডিএস যেটা চার্জ হইছে সেটাও এত টাকা। তো প্রতিটা ডেটে আপনি খেয়াল করলে যখনই দেখা যায় কোনো ইন্টারেস্ট ক্রেডিট হয় তার সাথে, সাথে দেখা যায় তার টিডিএস গুলো ডেবিট হয়ে যায়। তাহলে এই এমটিবি ব্যাংকের এই অ্যাকাউন্টটা থেকে উনি হচ্ছে মূলত এই এইগুলো প্রায় ৳২,৫২,১২৪ হচ্ছে ইন্টারেস্ট পাইছে। সেই সাথে তার ৳৩৭,৮১৯ হচ্ছে ট্যাক্স হিসাবে কেটে রাখছে। আর এখানে হচ্ছে এফডিআর এর ক্লোজিং ব্যালেন্স। এফডিআর টা যেহেতু শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা ক্লোজিং ব্যালেন্সটা হচ্ছে এখানে নিয়ে আসতে হচ্ছে। তো ক্লোজিং ব্যালেন্সটা পর্যন্ত আমাদের লাগবে। কারণ আমরা জানি ক্লোজিং ব্যালেন্সের ডাটা হচ্ছে ইনপুট দিতে হয় আমাদের। তো সেই সাথে সবগুলা ডাটা আমি এখানে করে রাখলাম। তারপর হচ্ছে আমার ২য় একটা অ্যাকাউন্টে গেলাম। সেখানে গেলে সিমিলার কাজ আমি স্টেটমেন্ট ধরে, ধরে দেখলাম। এখানে হচ্ছে আমার এই ডেটে ডিভিডেন্ড সরি ইন্টারেস্ট ক্রেডিট হইছে। তার সাথে ডিভিডেন্ড তার সাথে ইন্টারেস্টটাও ক্রেডিট হইছে। তো এরকম করে আপনার পুরোটা যখন করে দেখলাম, তখন দেখলাম এই ট্যাক্স পেয়ার এর ৳৬,৮২,৫২৬ হচ্ছে ইন্টারেস্ট। তার সাথে ৳১,০২,৩৭৯ হচ্ছে উনার অ্যাকাউন্ট থেকে টিডিএস কাটছে। আর ক্লোজিং ব্যালেন্স গুলো থাকতেছে সবগুলো এফডিআর মিলে আ প্রায় হচ্ছে এই অ্যামাউন্টটা ৳৯৫,৬৪,৪৪৭ মতো ক্লোজিং ব্যালেন্স হচ্ছে আছে। তাহলে এটা হচ্ছে আমার জাস্ট এখন এফডিআর যেটাকে ফিন্যান্সিয়াল অ্যাসেট এর যে পার্ট, এই পার্টের একটা অংশ আমরা করে নিলাম। মানে আমরা একটা ড্রাফট করে ফেললাম। একটা শিটের মধ্যে আমরা আমাদের কাজটা শেষ। তারপর হচ্ছে আমরা ডাটা গুলো হচ্ছে প্রসেস করব পরবর্তীতে। তো নাম্বার 1 এটা গেল। এফডিআর একটা গেল। নাম্বার 2 হচ্ছে উনার দেখা যায় আরো সোর্স এর ইনকাম আছে সেটা হচ্ছে ডিভিডেন্ড। তো আমরা জানি ডিভিডেন্ডও একটা সোর্স এর ইনকাম। তো সেক্ষেত্রে দেখা যায় ডিভিডেন্ডটা নিয়ে যখন আমরা কাজ করব তখন হচ্ছে আমাদের ২ টা জিনিস লাগবে। নাম্বার 1 হচ্ছে পোর্টফোলিও স্টেটমেন্ট যেটা ব্রোকারেজ হাউস দিবে। নাম্বার 2 হচ্ছে শেয়ার সার্টিফিকেট। মানে সার্টিফিকেটটা মোর অ্যাপ্রোপ্রিয়েট কারণ ট্যাক্স অফিসের সার্টিফিকেটটাই চাই যখন ম্যানুয়ালি আসে। তো আমরা পোর্টফোলিও আর যে সার্টিফিকেট এই ২ টি আমাদের নিব। সেখানে আমরা দেখতে পাবো যে ডিভিডেন্ড ইনকামটা কত আছে। তো সেই জায়গায় আমি দেখলাম উনি ৩ টা কোম্পানিতে শেয়ার ইনভেস্ট করছে। ৩ টা কোম্পানি থেকে ডিভিডেন্ড পাইছে। এটা ডিভিডেন্ড পাইছে আবার 10% করে ট্যাক্স কেটে হইছে এটা। তারপর এবিসি লিমিটেড কোম্পানি সিমিলার। তাহলে উনার ডিভিডেন্ড বাবদ প্রায় ৳৩২,৮৬,০০০ তিনি ডিভিডেন্ড পাইছে। তার জন্য হচ্ছে সোর্স এ ট্যাক্স কাটছে ৳৩,২৮,০০০। তারপর উনি বিভিন্ন মিটিং এ মানে যেটা আমরা মিটিং এ জয়েন করায় তার জন্য হচ্ছে ফি পাই। সেক্ষেত্রেও আমরা দেখলাম যে ২ টা কোম্পানি মিটিং এ জয়েন করা বাবদ তিনি হচ্ছে একটা ফি পাচ্ছে। এটার উপরও 10% হচ্ছে ট্যাক্স কেটে রাখছে। তাহলে এখানে আমার ২ টা হেডের ইনকামের ডাটা সামারাইজ করা শেষ। তারপর হচ্ছে আমরা এখানে গেলাম। সেখানে আমার শেয়ার যে ইনভেস্টমেন্ট এর একটা ক্লোজিং ব্যালেন্স তো আমাকে নিতে হবে। অথবা আমরা যখন শেয়ার মার্কেটে টাকা নেই, কস্ট বেল অথবা ফেয়ার বেল যেকোনো একটা আমাকে নিতে হয়।
যদি আমি ফেয়ার ভ্যালু কনসিডার করি সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমাকে কি করতে হবে? আমার কস্ট যেটা মানে পারচেজ প্রাইস থেকে কমে যাবে সেটাকে আমার আবার আইটি 10B তে অ্যাডজাস্ট করতে হবে। সে কারণে আমরা যেটা করি কস্ট ভ্যালুটাই দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড হইছে। মানে গত বছর যেটা ছিল কস্ট ভ্যালুতে নতুন কোনো ইনভেস্টমেন্ট করে নাই সেটাই। তার মানে উনার হচ্ছে ৳৮৩,০০,০০০ র মতো হচ্ছে ইনভেস্টমেন্ট আছে শেয়ার মার্কেটে। এটা আমরা আইটি 10B তে অ্যাসেটে দেখাবো। তারপর হচ্ছে জমি-জমার ক্ষেত্রে। তো জমি-জমা আমরা দেখলাম উনার হচ্ছে নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে। তো নন এগ্রিকালচার অথবা এগ্রিকালচার যে প্রপার্টি হোক আপনাকে অবশ্যই ডিড এর কপি নিতে হবে। দলিল নিয়ে ওখান থেকে হচ্ছে আপনি খতিয়ান ধরে জায়গা কোথায় অবস্থিত, খতিয়ান কত ডেসিমল জায়গা, সেটা এগ্রিকালচার না নন এগ্রিকালচার সবগুলার জন্য আপনার পড়তে হবে। আর সেই সাথে কিন্তু একটা ডিডের একটা ভ্যালু লেখা থাকে। যে এটা যখন কেনা হইছে তখন এত টাকা দিয়ে পারচেজ হইছে। আমরা সাধারণত হচ্ছে যত টাকা ডিডে লেখা থাকে ওইটাকেই আমরা অ্যাসেটের ভ্যালু ধরি। যদিও আমাদের ই-রিটার্ন এ দেখতে পাই যে এখানে আ পারচেজ করার সময় অ্যাকুইজিশন এর সময় কত ছিল, এখন মার্কেট ভ্যালু কত এটা দেখাইতে বলছে। কিন্তু আমরা ইন প্র্যাকটিস এ আমরা যত টাকা দিয়ে পারচেজ করি এটাকে আমরা ব্যালেন্স গুলো ফরওয়ার্ড করি। আমি এখানে দেখাইছি যে বিএফ তার মানে হচ্ছে সবগুলা ব্যালেন্স উনার ফরওয়ার্ড হচ্ছে। এই জমি ছাড়াও উনার হচ্ছে আরো একটা ২ টা মোটর গাড়ি আছে। ২ টা মোটর ভেহিকলস এর দাম হচ্ছে ৳৫০,০০,০০০। তাহলে উনার এসেট যেমন নন এগ্রিকালচার এ পাচ্ছি সেই সাথে হচ্ছে দেখা যায় মোটর ভেহিকল এর অ্যাসেট টাও পাচ্ছি। সেটাও আমরা ডাটা গুলো সামারাইজ করে নিলাম যাতে আমাদের পরবর্তীতে ক্যারি ফরওয়ার্ড করতে হচ্ছে আমাদের সহজ হয়। তারপর আমরা যখন আরেকটু সামনে যাব এখানে আমি দেখলাম ব্যাংক। এটা একটা কমপ্লেক্স ইস্যু কারণ আপনাকে ব্যাংক রিকনসিলিয়েশন করতে হবে। এটা নিয়ে আমাদের ক্লাস আছে সেপারেট। তো এখানে একটা ব্যাংক ধরে আমরা উনাকে যে জিনিসটা রিকনসিলিয়েশন করার বেশি গুরুত্ব ছিল সেটা হচ্ছে লোন আর হচ্ছে ইন্টারেস্ট। উনার দেখা যায় এইসব বিভিন্ন ব্যাংকে লোন ছিল বিভিন্ন অ্যাকাউন্টের নামে। তার জন্য ইন্টারেস্টও দিতে হচ্ছে। তাহলে আমরা এখানে জাস্ট এটাতে সাবমিট করে দেওয়ার চেষ্টা করবো। এটাতে আবার করে দেবো। জাহিদ ভাই একটু মিউট করেন প্লিজ। তাহলে এখানে হচ্ছে আমাদের আ ইন্টারেস্ট প্লাস হচ্ছে যেহেতু আমরা লোনের ক্ষেত্রে একদম ক্লোজিং ব্যালেন্সটা দেখাই, সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট সহ যে ক্লোজিং ব্যালেন্সটা থাকতেছে সেটাই কিন্তু আমার লায়াবিলিটি হিসেবে যাবে। তো এখানে আমরা দেখলাম টোটাল লোন অ্যান্ড ইন্টারেস্ট পেয়েবল এত টাকা চলে আসছে। এটা শুধু একটা মানে এখানে ২ টা ব্যাংকে। আরো একটা ব্যাংকে আছে, সেখানেও দেখা যায় আমাদের ব্যাংকের যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সফার। আমাদের যখন রিকনসিলিয়েশন এটা যেহেতু একজন ব্যক্তি কোম্পানির না, তার মানে এতটা কমপ্লেক্স না। সেক্ষেত্রে আমরা দেখলাম আমার বিভিন্ন অ্যাকাউন্ট থেকে কিছু টাকা আরেকটা অ্যাকাউন্টে আসছে। সেটাকে আমরা মানে ব্যাংকের যে ট্রান্সফার হয়, সেটার জন্য কিন্তু আমাদের এটা স্টেটমেন্টে বা রিকনসিলিয়েশন করে দেখাইতে হয়। কারণ আমার অ্যাকাউন্টে যখন ক্রেডিট হইছে, ধরেন এই অ্যাকাউন্টটাতে ক্রেডিট হইলো। তো এটাতে যখন ক্রেডিট হচ্ছে, তখন দেখা যায় হচ্ছে এটার একটা explanation চাওয়া হয় যে এটা কিভাবে ক্রেডিট হইছে। তাহলে দেখা যায় এটা এক ধরনের আপনার সেলস এ ক্রেডিট হইতে পারে, আপনি কারো কাছ থেকে পাইছেন সেটা হইতে পারে। যেহেতু বিজনেসের অ্যাকাউন্টে পার্সোনাল লেনদেন করা নিষেধ বা করা উচিত না। তখন দেখা যায় আমাদের কি করতে হয়? বিজনেস হিসাবে কাউন্ট করে। আপনার এখানে ডিপোজিট মানে এটাকে সেলস ডিপোজিট হিসাবে ধরে নেওয়া হয়। তখন আমাদের যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হয়, সেগুলো আমাকে একটা রিকনসিলিয়েশন করে দেখাইতে হয় যে এইটা কোন অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার হইছে, কেন ট্রান্সফার হইছে, যদি রিজন থাকে সেটা আমরা রিমার্কে উল্লেখ করতে পারি। তো এখানে দেখা যায় আরো একটা অ্যাকাউন্টের মধ্যে সেরকম ট্রান্সফার আছে, তারপর ইন্টারেস্ট পেনাল্টিও আছে। এরকম গিয়ে আমাদের একটা ক্লোজিং ব্যালেন্স গুলো ক্রিয়েট হচ্ছে। তার মানে এগুলো সবগুলো লোনের অ্যাকাউন্ট ছিল। সেখান থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছে মানে কি? তার মানে লোন একটা পরিশোধ করছে। তো পরিশোধ করার পরেও দেখা যায় উনার আরো ক্লোজিং ব্যালেন্স রয়ে গেছে। তারপর দেখা যায় এখানে হচ্ছে একটা ডিপোজিট অ্যাকাউন্ট ছিল। যে এই অ্যাকাউন্ট হচ্ছে উনার বিজনেসের টাকা-পয়সা আসতো যেটাকে মানে বিজনেস অ্যাকাউন্ট বলা যায়। তো ওখানে দেখা যায় এরকম করে আ কারেন্ট অ্যাকাউন্টেও দেখা যায় আমরা লোনের অ্যামাউন্ট পেয়ে গেছি। তার মানে ওই কারেন্ট অ্যাকাউন্টে উনি যেমন সেলস ডিপোজিট নিছে, তখন আবার এর মধ্যে কি করছে? উনারা আবার অন্যান্য কোনো অ্যাকাউন্ট থেকে লোন আসছে সেটাও এটার মধ্যে নিছে। তারপর আসি বিজনেস। বিজনেসের ক্ষেত্রে আমাদের রেগুলার কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট। কয়েকটা অ্যাকাউন্টে যদি আমার সেলস ডিপোজিট যে ই অ্যাকাউন্ট আমরা বেশ কয়েকটা অ্যাকাউন্ট নিলাম।
মানে সেলস ডিপোজিটের পরিমাণ এরকম একটা সেলস ডিপোজিট পাইছি। তো সেক্ষেত্রে যতগুলোই আপনার স্টেটমেন্টে ক্রেডিট হইছে বিভিন্ন পার্টির নামে আপনি জিজ্ঞেস করে নিবেন যদি ক্যাশ ডিপোজিট হয় এটা পার্টি থেকে আসছে বা কেন আসছে? সেরকম করে আপনি একটা রিকনসিলিয়েশন করতে পারবেন যে এই টাকাটা সেলসের থেকে আসছে, এই টাকাটা অন্য অ্যাকাউন্ট থেকে আসছে, এই টাকাটা সে একবার তুলে আবার ডিপোজিট করছে। এরকম করে একটা রিকনসিলিয়েশন করা দরকার হয়। তো এখানে আরো একটা জিনিস থাকে যে সকল প্রতিষ্ঠান হচ্ছে সঠিকভাবে হিসাব নিকাশ মেইনটেইন করে না। আমরা জানি যারা হচ্ছে বুকস অফ অ্যাকাউন্ট মেইনটেইন করে না, তারা যে কাজটা করে উনার যত টাকা সেলস হয় সেখানে দেখা যায় সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড টা বাদ দেয়। কস্ট অফ গুডস সোল্ড টা বাদ দেওয়ার পর তারপর হচ্ছে 1/3 দেখা যায় কি করে ওনারা এটাকে খরচ হিসাবে চার্জ করে। তো এখানে আমরা যে এই কাজটা করব না, আমরা যে কাজটা করব অ্যাকাউন্ট যখন প্রিপেয়ার করব তো সেক্ষেত্রে দেখা যায় আমাদের যে কাজটা থাকবে সেলসটা নিলাম আমি এত টাকা। তারপর আমার সেলসটা নেওয়ার পর আমরা এখানে যেটা বরাবরই দেখাই সিওজিএস। সিওজিএস টা আমরা সিওজিএস আমরা এটা ভালো করে দেখাবো যখন আমরা অ্যাকাউন্ট সেকশনে যাব অ্যাকাউন্টিং ক্লাসগুলোতে। তো সিএজিএস ধরলাম যদি আমরা এটা ধরি যে আমরা এটার সিওজিএস এর পরিমাণ ধরলাম 0.25 মানে 15%। তো এটা যদি সিএস 15% সরি সিওজিএস এর পরিমাণটা বেশি ধরতে হবে আমরা 85% ধরি। তো 85% যদি আমরা ধরি সেক্ষেত্রে দেখা যায় ওনার যখন আমরা প্রফিটটা মানে গ্রস প্রফিটটা যখন আমরা বের করব গ্রস প্রফিট তখন আমাদের কি করতে হচ্ছে সেলস থেকে হচ্ছে আমাদের বাদ দিতে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। তো এটা বাদ দেওয়ার পর যে টাকাটা আসতেছে এটার উপর যদি আমরা 1/3 করে অ্যাটলিস্ট যদি আমি এটাকে মানে আমার যদি হিসাবপত্র ওইরকম মেনটেন না করা হয় এটাকে আমি এক্সপেন্স হিসাবে সার্চ করলাম। তারপর দেখা যায় আরো যদি এটা জাস্ট বিজনেস খরচ সেক্ষেত্রে যদি আমার আরো ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে আমি ধরলাম ইন্টারেস্ট পে করছি এটা তারপর হচ্ছে আমরা নেট প্রফিটটা বের করতে পারি। তো আমাদের আমরা এই অংশটাকে এটাকে দিলাম না, এটা নাই। সেক্ষেত্রে আমার ইন্টারেস্টটা যদি বাদ দেই তাহলে আমার নেট প্রফিটটা কিরকম আসতেছে? আমার হচ্ছে গ্রস প্রফিট মাইনাস হচ্ছে এক্সপেন্স মাইনাস হচ্ছে ইন্টারেস্ট। তো এরকম করলে আমার 9,60,000 টাকার মতো হচ্ছে আমার নেট প্রফিটের পরিমাণ আসতেছে। তো উনার আরো একটা বিজনেস ছিল ইনকাম ফ্রম ট্রান্সপোর্ট বিজনেস সেটাও আমরা এরকম করে একটা জিনিস একটা দেখাইলাম সেটাই থাক। তো এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আমরা এটা নিয়ে কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করে ডিটেইলস ভিডিও ক্লাস যখন আমাদের অ্যাকাউন্টস পার্টে আসবে তখন হচ্ছে আমরা ইনশাআল্লাহ ওখানে দেখাবো। তো এটা হচ্ছে মোটামুটি আমি পেলাম যে আমার প্রফিট আসতেছে নেট প্রফিট হচ্ছে 9,60,000 টাকা এটা একটা বিজনেস থেকে। তারপর হচ্ছে এআইটি উনি বিভিন্ন সোর্সের যে এআইটি গুলো পাইছে সেটা আমরা একটা সামারাইজ করলাম। যেমন পার্সোনাল কার্ড আধার কার্ড ওনার ২ টা কার্ড ছিল সেটা থেকে একটা এআইটি আসছে সেটা আমরা নিলাম। আমাদের অবশ্যই এআইটি যে ট্যাক্স টোকেনটা থাকে সেটা থেকে আমাদেরকে তথ্য নিতে হবে আর এটা খেয়াল করতে হবে ট্যাক্স টোকেনটার ডেটটা। কারণ আমার যে ফিন্যান্সিয়াল ইয়ার এর মধ্যে পড়ে ওইটাতেই আমাদের বেনিফিটটা নেওয়া উচিত। যেমন আমার একটা ক্লায়েন্ট কিছুদিন আগেও প্রায় ২৫ না ৩০,০০০ টাকা মানে এরকম একটা কারের তো উনি দেখা যায় খুব কারের বেনিফিট নিতে বলছে এআইটি। তো আমি যখন চালানটা গিয়ে দেখা শুরু করলাম তখন দেখলাম আসলে এটা ফিনান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে গেছে। মানে ২৪-২৫ এর আমরা রিটার্ন গুলো সাবমিট করতেছি। উনি ২৫-২৬ এ এআইটি টা দিছে। তাহলে এটা তো আমরা কোনোভাবেই নিতে পারবো না। কেন নিতে পারবো না? আপনি যখন সার্ভারে গিয়ে এই ইনফরমেশন গুলো দিয়ে সার্চ করবেন, দেখবেন আপনাকে কোনোভাবেই দেখাচ্ছে না। যখন আমাদের ম্যানুয়াল ছিল তখন আমরা বিভিন্নভাবে দেখাইতে পারতাম। এআইটি যে আমরা পরে পে করছি গত বছরেরটা। কিন্তু সার্ভারের ক্ষেত্রে দেখা যায় টাইমটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি পরের ইনকাম ইয়ারে দিলে তখন আর এটা ক্রেডিট পরের বার নিতে হবে। তারপর হচ্ছে এটা একটা জটিল আমরা একটা র‍্যান্ক ক্যালকুলেশন করা। যে আমরা অনেকটা সোর্স থেকে হচ্ছে র‍্যান্ক পাচ্ছি। এটা একটু খেয়াল করতে হবে যে রাসেল টাওয়ার নামে একটা টাওয়ার আছে সেখানে দেখা যায় রেন্ট এন্ড অ্যাডভান্স এটার ডিটেইলস এটা দেখানোর আগে একটা বিল্ডিং তো আগে হইতে হবে তারপর না আমরা ভাড়া পাবো। তো আমরা বিল্ডিং এর পার্টটা দেখি। এটা হচ্ছে আ খুবই গুরুত্বপূর্ণ আপনার জেনে রাখতে হবে যে আমরা যখন একটা বিল্ডিং এর কনস্ট্রাকশন করি তখন আমাদের ২ টা ডাটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমরা যে ইনফরমেশন গুলো মানে যে পরিমাণ খরচ করতেছি তার একটা অ্যাকাউন্টস মেইনটেইন করা, তার ট্রান্সেকশন গুলো ব্যাংক থেকে করা। তারপর আমাদের যে ক্যালকুলেশনটা আসবে এটা কি এনবিআর বিশ্বাস করে না। এর জন্য কি করল?
যে পিডব্লিউডি রেট অর্থাৎ বাংলাদেশে যে সিভিল ওয়ার্কের যে মেজারমেন্ট হয় স্পেশালি বিভিন্ন সরকারি প্রজেক্টের, এটা আমরা দেখাবো। তো ওখান থেকে হচ্ছে ওনারা আমাদেরকে একটা এস্টিমেট দিচ্ছে। এটা পুরোপুরি এস্টিমেটই বলা যায়। কারণ একেক বিল্ডিং এর সেম লেভেলের ডেকোরেশন, ইন্টেরিয়র ডিজাইন বিভিন্ন কারণে অনেক বেড়ে হইতে পারে। তো আপনি যদি এর থেকে বেশি খরচ দাবি করতে চান, তাহলে অবশ্যই দেখা যায় আপনাকে কি করতে হবে? সলিড ডাটা রাখতে হবে। আর যদি আপনি কোন প্রকার হিসাব-নিকাশ না মেইনটেইন করেন, তাহলে দেখা যায় আপনি পিডব্লিউ রেট অনুসারে এই ক্যালকুলেশনটা করতে পারবেন। তো আমরা এখানে দেখি ক্যালকুলেশনটা যখন আমরা দেখতে যাব, আমি এটা পিডব্লিউডি এটা রেট 2022 এর একটা রিভাইজ রিটার্নের হচ্ছে আমি একটা 2022 এর এই ইয়াটা আমরা এনেক্সার যদি এতে যাই তখন হচ্ছে আমরা দেখব আমাদের এটা 323 পৃষ্ঠাতে গেলে দেখা যাবে। এখানে হচ্ছে আমাকে বলছে আমরা যদি সুপার স্ট্রাকচারের একটা বিল্ডিং করতে চাই তাহলে এটা ফার্স্ট ফ্লোরের জন্য কত টাকা খরচ দাবি করতে পারবো, সেকেন্ড ফ্লোরের জন্য কত, এরকম করে আমাকে একটা এস্টিমেশন একটা চার্ট দেওয়া আছে। তো এখানে আপনি যদি দেখেন এই চার্টের প্রথম অংশটা যদি আমরা দেখি, এখানে বলছে নন রেসিডেন্সিয়াল, আবার বলছে রেসিডেন্সিয়াল, আবার এখানে বলছে নন রেসিডেন্সিয়াল, আবার হচ্ছে রেসিডেন্সিয়াল। তার মানে এখন বিল্ডিং এর যে ক্যাটাগরিটা হবে এই ক্যাটাগরিটা অনুসারে আমরা যদি ধরি যে আমাদের কংক্রিট উইথ ব্রিক চিপস, এইটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ক্যাটাগরির মধ্যে পড়তেছে। যদি কমার্শিয়াল বানাই তো আমাদের রেসিডেন্সিয়াল হইলে আমরা এই ক্যাটাগরিতে যাব, আর যদি নন রেসিডেন্সিয়াল হয় এটা হবে। তো প্রথম হচ্ছে আমরা গ্রাউন্ড জি, এটা জিএফ মানে হচ্ছে গ্রাউন্ড পার্ট। তো এখানে যদি আমরা ধরতে চাই তা আমাদের তিনটা স্ট্রাকচার আছে বিল্ডিং এ। একটা স্ট্যান্ডার্ড একদম মানে মিনিমাম কস্টের, আরেকটা হচ্ছে সুপার, আর একটা হচ্ছে স্পেশাল। আপনারা দেখতেই পাচ্ছেন স্পেশালের রেটটা হচ্ছে হাই, মানে স্ট্যান্ডার্ড থেকে সুপার একটা হাই, সুপার থেকে স্পেশাল একটা হাই। তো আমরা সর্বোচ্চ বড় বড় বিল্ডিং যেগুলো এক্সপেন্সিভ ওয়েতে বানাই সেটার জন্য আমরা এটা চার্জ করতে পারি। তো আমরা যে এখানে সুপার মাঝারিতে আমরা নিচ্ছি, যেহেতু আমরা মাঝারি আকারের বিল্ডিং, তো আমরা গ্রাউন্ড পার্কের জন্য আমরা কি করব, পার স্কোয়ার মিটারে আপনি যদি আমরা এখানে ক্যালকুলেশনটা দেখি, সেখানে আমি করলাম স্কোয়ার ফিট। এটাকে আমরা কি করছি, আমার বিল্ডিংটা আয়তন যেটুকু আমার এটা স্কোয়ার ফিট থেকে আমি স্কোয়ার মিটারে নিয়ে গেছি। কারণ আমাকে যে রেটটা দেওয়া আছে স্কোয়ার মিটারে দেওয়া আছে। তো আপনি যে কোনো ভাবে কনভার্ট করে নিতে পারবেন, স্কোয়ার মিটারও আপনি নিতে পারেন অথবা স্কোয়ার ফিটও নিতে পারেন। তা আমাদের এই রেটটা হচ্ছে যেহেতু আমরা স্কোয়ার মিটার, এই যে এসকিউএম দেওয়া আছে আমরা এরকম করে নিলাম। তো আমাকে প্রথম যে ফার্স্ট ফ্লোরের যে মেজারমেন্ট ফাউন্ডেশনটা আমরা বললাম 6 তলা একটা বিল্ডিং। তো ফাউন্ডেশনের জন্য আমার যে এরিয়াটা, অনেকে বলতে পারে যে এখানে এরিয়াটা কিভাবে আসলো, কারণ আপনি ধরেন আপনার স্পেসটা ধরেন কত স্কোয়ার ফিট, ধরেন স্কোয়ার মিটার ধরেন 500 মিটার। তো 500 মিটার পুরোটা তো আর বিল্ডিং হবে না। যেখানে বিল্ডিং হচ্ছে এর আশেপাশে বা সামনে অনেক সময় জায়গা খালি থাকে। এখানে মেজারমেন্টটা হচ্ছে মূলত আপনার বিল্ডিংটা। মানে আরো স্পেসিফিক করে বললে আপনার যে অ্যাপার্টমেন্ট গুলো হচ্ছে অ্যাপার্টমেন্টের যেমন ২ টা ইউনিট অ্যাপার্টমেন্ট হলো ২ টা পুরোটা মিলে কত স্কোয়ার মিট প্রতিটা ফ্লোরে হচ্ছে, এইটা হচ্ছে গিয়ে কাউন্টের বিষয়। তা আমরা ধরছি এখানে হচ্ছে ৪২৭.৪২। এটা হচ্ছে একটা ফ্লোরে। তো এটার জন্য দেখেন আপনার ১৬,২৯৬, আমরা ১৬,২৯৬ টাকা কোথায় থেকে পাইলাম? আমরা এই রেটটা নিচ্ছি। ১৬,২৯৬ এটা গ্রাউন্ড ফ্লোরের জন্য আমি পার স্কোয়ার মিটারের জন্য পাবো। তা আমি এটা এখানে বসাইলাম। তারপর আমি ধরলাম গ্রাউন্ড ফ্লোর, এটাও আমি ধরলাম গ্রাউন্ড ফ্লোরে গেলাম। রেটটা দেখি। আপনার হচ্ছে এখান থেকে রেটগুলো নিয়ে এই যে এখানে জিপি হ্যাবিটেশন গ্রাউন্ড ফ্লোর ২৮,৭৩৩ এটা আমরা নিলাম। এরকম করে আমার যেহেতু ৬ তালা, আমি ৬ তালা পর্যন্ত এটা আমি এস্টিমেট করলাম। এখন কত হচ্ছে ৬ তালা ধরে একবারে বানাই না। একটা ইনকাম ইয়ারে ধরেন ১ তালা বানাইছে, আরেকটা ইনকাম ইয়ারে ২ তালা বানাইছে। এরকম করে হইতে পারে। কিন্তু আপনাকে যে কাজটা করতে হবে আপনার তো পুরো বিল্ডিং এর মেজারমেন্টটা করে ফেলতে হবে। করে আপনার কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন বিল্ডিংটাকে আন্ডার কনস্ট্রাকশন দেখাবেন যে আমার বিল্ডিংটা হচ্ছে ৬ তলা ফাউন্ডেশনের, কিন্তু আমি কি করলাম ৫ তলা শেষ করছি। তার জন্য আমার যত টাকা খরচ হচ্ছে এইটুকু সোর্স অফ ফান্ড আমার অ্যাকাউন্টে ছিল কিনা? আপনার অ্যাকাউন্টে মানে যদি আইটি 10B তে অ্যাসেট ওইরকম না থাকে, তখন দেখা যায় আপনি তো আর এটা দেখাইতে পারবেন না। তাই এটা পুরোটা এস্টিমেট করে প্রতি বছর যাতে আপনার ফাইলে ওই পরিমাণ টাকা থাকে কনস্ট্রাকশন করার জন্য। তো আমরা দেখলাম যদি আমি পুরোপুরি ৫ তলাটা 5th ফ্লোর পর্যন্ত করি,
সেই ক্ষেত্রে দেখা যায় আমার ফ্লিপ 4 পর্যন্ত কস্টিং আসতেছে প্রায় ৯ কোটি সামথিং। তো এটা হচ্ছে আমার টোটাল কস্টিং। তা আমি কি করলাম আপ টু সেকেন্ড ফ্লোর কমপ্লিট। আমি পুরোটা কমপ্লিট হয় নাই। আমি এই যাবৎ কমপ্লিট করতে পারছি হচ্ছে সেকেন্ড ফ্লোর। এজন্য আমার খরচ হইছে কত? যে সেকেন্ড ফ্লোর পর্যন্ত মানে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ফাউন্ডেশন থেকে শুরু করে এগুলো আমরা যোগ করলে তখন হচ্ছে আমার সেকেন্ড ফ্লোর পর্যন্ত কস্টটা চলে আসছে। এখন আমরা কি করছিলাম? ডিপোজিট কনস্ট্রাকশন অ্যাকাউন্ট আমরা আগে কি করছিলাম? এই প্রতি বছর যেহেতু আমরা এখানে একটা ফান্ড রাখতেছি যে আমরা এই বছর কি করছি? আমরা আরো ৫০ লাখ মানে এখানে প্রায় কত ৫০ লাখ টাকার মতো করে আমরা ধরেন ডিপোজিট করতে যাই। ৫ কোটি। তো দেখা যায় ডিপোজিটটা আমার যদি এই যাবৎ ৫ কোটি টাকা হচ্ছে আমি যদি এখানে কনস্ট্রাকশন এর জন্য দিয়ে থাকি তাহলে আমার খরচ হইছে ৪,৮৭,০০,০০০। তাহলে আমার আরো এখানে দেখা যায় ডিপোজিট হচ্ছে না মানে আমার আরো ব্যালেন্স থেকে যাচ্ছে। তো আমরা এখানে লেখার কথা ছিল লিখতে ভুল হয়ে গেছে যে ব্যালেন্স অথবা ডিপোজিট। তো এখানে দেখা যায় আমার ব্যালেন্সটা হচ্ছে এখানে রয়ে গেছে। তাও আমরা কি করলাম এই বছরে এসে আবার দেখা যায় আমরা হচ্ছে কি করলাম এটার জন্য আমরা আবার ১ কোটি করে যদি আমরা এড করি, আমরা ধরলাম এটাকে ১ কোটি করে এড করলাম। তাহলে দেখা যায় নিউ ব্যালেন্স আমার হচ্ছে থাকতেছে ১,১২,৭২,০০০। এটা পরবর্তীতে আমাদের ক্যারি ফরওয়ার্ড হবে। এখন আসি আমাদের রেন্টের ক্ষেত্রে। এই বিল্ডিংটা যেহেতু ৩ তালা ৪ তালা প্রায় ৩ তালা হয়ে গেছে। গ্রাউন্ড ফ্লোর ছিল ৪ তলা। এখন ওখান থেকে হচ্ছে আমরা বিভিন্নভাবে হচ্ছে রেন্ট পাচ্ছি। যেমন আমাকে বলা হচ্ছে সেমি বেসমেন্টে একটা এটিএম, এইচ2বি কনসাল্টেন্ট, আরপিএম গ্রুপ এরকম ওই যে মান্থলি আমরা রেন্ট পাচ্ছি এটা। তারপর উনাদের একটা অ্যাডভান্স থাকে দেখা যায় ২০,০০০ টাকা পাওয়ার কথা কিন্তু পেমেন্ট আফটার অ্যাডজাস্টমেন্ট ওনারা যদি প্রতি মাসে অ্যাডজাস্টমেন্ট করে দেখা যায় আমাকে ৯,০০০ টাকা দিচ্ছে। অ্যাডভান্স অ্যাডজাস্ট করতেছে কত ১১,০০০ টাকা। টোটাল উনি আমাকে অ্যাডভান্স দিছিল ৩ লাখ টাকা। তারপর হচ্ছে আরেকটাতে আমি ভাড়া দিছি সেটাও সেম। এটার কোনো আমার পুরোটাই দেখা যায় আমার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। পেমেন্ট আমাকে পুরোটাই দিচ্ছে। তার মানে আমি কোনো অ্যাডভান্স কোনো কিছু দেই নাই। তারপর আরেকটাকে দিলাম এটাও অ্যাডভান্স নাই। আমি পুরো টাকাটাই পাচ্ছি। এখানে গ্রাউন্ড ফ্লোরে এসে আবার দিলাম আমি একটাকে এখানেও দেখা যায় যেহেতু একটা ব্যাংকে দিলাম কথার কথা। তো সেক্ষেত্রে দেখা যায় উনাদের কাছ থেকে ২০ লাখ টাকা অ্যাডভান্স নিছি। এখানে ৮০,০০০ টাকা করে প্রতি মাসে ভাড়া। আমি উনার সাথে অ্যাডজাস্ট করে ৩৮,০০০ টাকা অ্যাডজাস্ট করে ৪১,০০০ টাকা হচ্ছে প্রতি মাসে আমার অ্যাকাউন্টে আসে। তারপর আরো একটাতে দিলাম তার কোনো অ্যাডভান্স নাই। মানে বিভিন্ন ক্যাটেগরিতে আমি বিল্ডিংটা সেকেন্ড স্টোর পর্যন্ত হচ্ছে ভাড়া দিয়ে দিছি। ভাড়া দিয়ে দেখা যায় আমি প্রতি মাসে যেহেতু ১২ মাসে গুণ করে আমি দেখলাম ১২ মাসে আমার কত পাচ্ছি? টোটাল হচ্ছে আমি ভাড়া পেয়ে যাচ্ছি এই ৩৭ লাখ সামথিং। এর থেকে আমি যেহেতু কমার্শিয়াল ভাড়া দিচ্ছি, তার জন্য হচ্ছে আমাকে কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? কমার্শিয়াল ভাড়া দেওয়ার জন্য আমি এটা হচ্ছে 30% পর্যন্ত রিপেয়ারস অ্যান্ড মেইনটেন্যান্স আমি পাচ্ছি। তা আমি এটাকে রিপেয়ার মেইনটেন্যান্স এর পরিমাণটা বাদ দিলাম। তাহলে টোটাল নেট ভাড়া যেটা কারণ প্রতিটাতে আমরা হেডিং এর নেট ভাড়াটা নেই। এই নেট ভাড়াটা হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা এখানে বলছিলাম যে এই বিল্ডিংটা যদি আমরা আ ৪ জনের মালিকানা থাকে তাহলে দেখা যায় ৪ জনের পার্টে কিন্তু আমরা 1/3 করে দিছি। টিডিএস গুলো যেটা আমরা এই পাশে পাইছি, টিডিএস গুলো সিমিলার ওয়েতে আমাকে 1/3 নিতে হবে। তাহলে আপনার যদি জয়েন্ট প্রপার্টি থাকে এরকম ক্যালকুলেশন এর শিট সিমিলার ৪ জনের রিটার্ন থাকলে ৪ জনের রিটার্নটের কাছে মধ্যেই অ্যাটাচ করতে হবে। এখন কথা হচ্ছে আপনি বলতে পারেন যে আমরা তো হচ্ছে রিটার্ন দেই তাহলে এটা আমি কেন করব? কারণ রিটার্ন দেন অথবা যে রিটার্নই দেন আপনার যখন এই ধরনের বড় ফাইল অবশ্যই সেটা অডিটে পড়বে, অ্যাসেসমেন্ট হবে। তার জন্য অবশ্যই আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। আর এরকম ক্যালকুলেশন করেই কিন্তু আমরা রিটার্নটা সাবমিট করি। কারণ সকল ডাটা এক্সেল এ করলে পরবর্তীতে ক্যালকুলেশন সহজ বড় ফাইলের ক্ষেত্রে। তো এরকম ব্যাকআপ কিন্তু সিমিলার সবার ৪ জনের রিটার্নে এই অ্যাসেট এর যাইতে হবে। না গেলে কারো একজনের না গেলে কিন্তু সে সমস্যায় পড়বে। তো এইটা হচ্ছে আমরা প্রায় রিটার্ন এ যাওয়ার আগেই পুরো ইন্ট্রোডাকশন মানে কোন জায়গাতে ক্যালকুলেশন এর কি হবে এগুলো নিয়ে বললাম। এখন আসি হচ্ছে আমরা ক্যালকুলেশন। ক্যালকুলেশন ক্ষেত্রে আমরা দেখলাম যে ইনকাম ফ্রম রেন্ট এটা সে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ইনকাম সে পাচ্ছে। আমাদের কথার কথা। তারপর 1/3 অফ দ্যা জয়েন্ট বিল্ডিং ৪০ মানে সে ১০ তলা একটা বিল্ডিং এর ধরলাম এখানে আমরা একটু কমায় দেই ৬ তলাটা যেটা বলছিলাম ৬ তলায় দেই। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর পর্যন্ত রেন্ট সে পাচ্ছে হচ্ছে এটা। রেন্ট থেকে হচ্ছে চলে আসছে।
এখানে রেন্টেরটা চলে আসছে। আর এটা হচ্ছে এই রেন্ট ছাড়াও ওই ট্যাক্স পেয়ারে আরো দেখা যায় তাদের একটা জয়েন্ট প্রপার্টি ছিল। সেখান থেকে উনি হচ্ছে তার অংশ হিসাবে ৳৩,০০,০০০ পাইছে। এই হচ্ছে তার উনার মোট নেট মানে রেন্টাল ইনকাম। তারপর হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার। তো এগ্রিকালচার থেকে উনার একটা ওন এবং শেয়ার ভাই-বোনের মিলে সেখান থেকে একটা ইনকাম উনি পাইছে। পাওয়ার পর ইনকাম ফ্রম বিজনেস আমরা অবশ্যই ক্যালকুলেশন করছি। ইনকাম ফ্রম বিজনেস আফটার অ্যাডজাস্টমেন্ট টু ব্যাংক চার্জ, ইন্টারেস্ট অ্যান্ড এক্সপেন্স যেহেতু এক মালিকানা হিসাবপত্র রাখে না। তো সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে উনাদের অ্যাডজাস্টমেন্ট করে এই পরিমাণ টাকাটা আসছে। এখানে হচ্ছে আমরা পেজ থেকে রেফারেন্স করে দিতে পারি অথবা আমরা এখানে ক্যালকুলেশন যেহেতু আমরা বিজনেস একটা করছি সেক্ষেত্রে আমি এখানে নেট প্রফিট এটাও দিতে পারি। তখন আমাকে আবার ব্যাকে ক্যালকুলেশন করে যাইতে হবে। আমি এখানে না যাই। আ এটা ছিল হচ্ছে পেজ নাম্বার 6 আচ্ছা আমরা ওখানে অ্যাটাচ করব এখানে দেখানোর জন্য। তারপর হচ্ছে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন শেয়ার মার্কেট থেকে রিয়ালাইজ গেইন পাইছে হচ্ছে এত টাকা। যেহেতু আমি এটা এ করে রাখছি কেন? কারণ এটা ট্যাক্স এক্সাম্পটেড ৳২,০০,০০০ পাইছে। উনি ৳৫০,০০,০০০ পর্যন্ত ট্যাক্স এক্সাম্পটেড থাকবে। তাই এ করে কোনটাই দিলাম না। তারপর ইনকাম ফ্রম ফিন্যান্সিয়াল অ্যাসেট যেমন ব্যাংক ইন্টারেস্ট, ডিভিডেন্ড, সিকিউরিটিজ এগুলো থেকে এফডিআর থেকে পাইছে উনি এত টাকা। তারপর হচ্ছে ডিভিডেন্ড থেকে পাইছে হচ্ছে এত টাকা। এই সবগুলা মিলে হচ্ছে উনার ইনকামের পরিমাণটা বিজনেসের ইনকামটা মানে এফডিআর আর ডিভিডেন্ড ইনকামটা এটা আসছে। তারপর হচ্ছে আদার সোর্স অফ ইনকাম হিসেবে আমরা মিটিং ফিটা দেখালাম। তো টোটাল এখানে যখন আমরা ইনকাম গুলো ক্যালকুলেশন করলাম সেটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ট্যাক্স গণনা করব যে ইনকাম ট্যাক্স অন ফার্স্ট ৩.৫ লাখ যেহেতু উনি হচ্ছে মেল, তো মেলের ক্ষেত্রে উনার যেহেতু ১ম এ পুরুষ হিসাবে উনি হচ্ছে ৳৩.৫ লাখ উপর কত পাচ্ছে? 0% তারপর হচ্ছে ৳১,০০,০০০ উপর 5% তারপর ৳৪,০০,০০০ উপর 10% এরকম করে স্ল্যাবে এগুলো সব অটোমেটেড শুধু ডাটা এখানে আসলে এটা ক্যালকুলেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখা যায় উনার ট্যাক্স আসতেছে কত? ৳১২,৫৮,৩৭০ উনার যেহেতু ওয়েলথ এর পরিমাণটা বেশি 20% সারচার্জ আসতেছে। তো ট্যাক্স এর উপর সারচার্জের পরিমাণটা আসতেছে। এটা আমরা যখন আইটিটিএন বিবি দেখব যে উনারই অ্যাসেট এর পরিমাণ বেশি। মানে আমরা জানি ৪ লাখ পর্যন্ত কোন সারচার্জ নেই। ৳৪,০০,০০০ থেকে উপরে গেলে একটা সারচার্জ আছে। এরকম বিভিন্ন রেটে আছে। তো তারপর হচ্ছে এই টাকাটা উনার টোটাল ৳১৫,১০,০০০ ট্যাক্স আসলো। আসার পর ট্যাক্স পেইড এট সোর্স অ্যান্ড অ্যাডভান্স বিভিন্ন সোর্সে উনি ইনকাম পেইড করছে আমরা দেখতেই পাচ্ছি যে এফডিআর থেকে আসছে, এফডিআর লিঙ্ক করা, তারপর হচ্ছে ডিভিডেন্ড থেকে আসছে লিঙ্ক করা, মিটিং ফি বিভিন্ন জায়গায় এসে উনি ৳৫,৩৪,৬৩৭ হচ্ছে অলরেডি ট্যাক্স পে করছে। তাহলে উনাকে ট্যাক্স পে করতে হবে কত? ৳৯,৭৫,৪১৫ হচ্ছে 173 অনুসারে উনি 173 অনুসারে রিটার্নের সাথে এই ট্যাক্সটা হচ্ছে পে করবেন। তো এটা আমাদের হচ্ছে ক্যালকুলেশন গেল। এখন হচ্ছে আমাদের যে কাজ রিটার্নটার মানে যে ১০ টা পেজ আছে এখানে হচ্ছে আমাদের ডাটাগুলো ইনপুট দেওয়া। তো ১ম পেজে আমরা তেমন কোনো কিছু নাই। বেসিক ইনফরমেশন জাস্ট এই ইনফরমেশন গুলো বসাইলে হবে। ২য় পেজটা থেকে হচ্ছে আমাদের মূলত কার্যক্রম শুরু। এখানে দেখেন ১ম হচ্ছে ইনকাম ফ্রম আ এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্টটা এই ধরনের যারা কমপ্লেক্স ফাইল থাকে ওনারা যেহেতু ব্যবসা-বাণিজ্য করে এই ধরনের ছোটখাটো মানে এমপ্লয়মেন্ট ইনকাম থাকে না। কারণ উনাদের বিভিন্ন ব্যবসা আছে। উনাদের এখানেই মানুষ চাকরি-বাকরি করে তাই এটা বাদ। মানে এখানে 0 ইনকাম ফ্রম রেন্ট উনাদের এই জিনিসটা থাকে যাদের বিজনেসম্যানদের কিন্তু বিজনেস ইনকামও থাকে, রেন্টাল ইনকামও থাকে। কারণ এটা ফিক্সড একটা ইনকাম। সবাই ঐরকম করে সেটআপ করে। তো উনার বিজনেস রেন্ট থেকে পেজ নাম্বার থেকে আমাদের যেটা আলাদা করে এটা হচ্ছে আমাদের সামারাইজ পেজ। আপনি দেখেন এখানে হেড গুলো হচ্ছে ১০ টা হেডের সবগুলা হেডের ইনকামের সামারাইজ। এর জন্য কিন্তু আমাদের আ ট্যাক্স কম্পিটিশন আছে। এই পেজটা দেখার আগে হচ্ছে আমাদের দেখা উচিত হচ্ছে ৩ থেকে। ৩ থেকে না ৪ থেকে। তো ৪ এর যেহেতু শিডিউল এ মানে যে সকল হেডে ইনকাম গুলো ডিটেইলস ক্যালকুলেশন করার দরকার হয় তাদের জন্য হচ্ছে শিডিউল দেওয়া হইছে। তো শিডিউল এ তে যখন আমরা যাব 1 এ এখানে হচ্ছে আমাদের সেলারি। ১ম এ গভর্নমেন্ট এমপ্লয়ি তারপরে হচ্ছে গিয়ে আ আ এটা কি প্রাইভেট এমপ্লয়ি এই ২ টা। যেহেতু উনার কোন কিছু নাই, এই পেজে উনার কোন কাজ নাই। কারণ এটা সবচেয়ে সহজ আপনারা ইজিলি পারবেন। তারপর হচ্ছে রেন্টাল। তো রেন্টাল এর ইনকামের ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে এই ডাটা গুলো হচ্ছে আমাদের ফিল আপ করতে হয়। রেন্টাল এ যখন আমরা ডাটা গুলো দেখি, আমরা এই ডাটা গুলো হচ্ছে আমরা যখন রিটার্ন করতে চাই অথবা
আগেও করতাম। তো সেক্ষেত্রে আমরা কি করছি, আমি জাস্ট কিন্তু এটাকে লিঙ্ক আপ করে দিছি কম্পিটিশন শিট থেকে। কেন করে দেওয়া হইছে? এর কারণ হচ্ছে, কারণ আমি কিন্তু এই রেন্টাল ইনকামের জন্য পুরো সাপোর্টিংটাই দিচ্ছি। কিভাবে টাকাগুলো আসছে, কি হইছে না হইছে পুরো সাপোর্টিংটাই কিন্তু এখানে আছে। তো এই সাপোর্টিং যেহেতু আছে, আমরা এখানে জাস্ট কি করছি, আ এই পেজটাতে আমরা জাস্ট হচ্ছে নেট অ্যামাউন্টটাকেই নিয়ে আসছি। আমি এখানে বললাম নেট রেন্টাল ইনকাম আফটার ডিডাক্টিং রেলেভেন্ট এক্সপেন্স। ওই জিনিসগুলা অবশ্যই আমাদের ফিল আপ করা উচিত। ব্রেকডাউন করলে ফিল আপ করতে হয়। তারপর হচ্ছে শিডিউল ৩ এ গিয়ে আমরা পাচ্ছি হচ্ছে এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকামে আমরা পুরো ব্রেকডাউনটা করে দিছি। এই কারণে আমরা জাস্ট কি করলাম, নেট অ্যামাউন্টটা নিয়ে আসছি যে আফটার ডিডাক্টিং অল রেলেভেন্ট এক্সপেন্স। আপনি এখানে বসায় নিয়ে এটা মিলাইতে পারেন, কোন সমস্যা নাই। তারপর হচ্ছে আমাদের এই শিডিউল 4 এ আমরা এখানে বিজনেস ইনকাম, যেটা আমি দিলাম যে সেলস এর এখানে কিন্তু জাস্ট টার্নওভারটা আমি লিংক আপ করি নাই, আমি এখান থেকে লিংক আপ করে দেই। তা আমরা ধরলাম আমার সেলস হচ্ছে এটা। তারপর গ্রস প্রফিটটা কত আছে, আমি ওখান থেকে নিয়ে আসি। গ্রস প্রফিটটা হচ্ছে এটা। তারপরে আমার এখানে জেনারেল এক্সপেন্স, এই এক্সপেন্স গুলো কিন্তু আমার থাকতে পারে। জেনারেল এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ সবগুলো এক্সপেন্সকে আমি ধরলাম কি, এখানে আমি 1/3 করে নিয়েছিলাম, এটা করে দিলাম। নেওয়ার পর এখানে যদি আমার আরো কোনো, আমরা এখানে যদি দেখি যে আমার ইনকাম ইন্টারেস্ট একটা ছিল, তাহলে আমাকে ইন্টারেস্টও বাদ দিতে হবে। তারপর আমি নেট ইনকামটা পাবো। তো আমি এখানে ইন্টারেস্টের সহ বাদ দিয়ে দেই। এই কলামে এটার সাথে আমি আরো এড করে দেই প্লাস ইন্টারেস্ট। তাহলে দেখা যায় ৯,৬০,০০০ টাকা হচ্ছে আমার বিজনেস ইনকাম থেকে নেট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে সামারি অফ ব্যালেন্স শিট। আমাদের একটা ব্যালেন্স শিটের সামারি দিলাম, কারণ এটা হচ্ছে দেওয়াটা অনেক কঠিন। তারপরে এখানে দেওয়া, কারণ এক মালিকানা ঐরকম মেইনটেইন করে না। তো আমরা যখন সামারাইজ করব ব্যালেন্স শিটের, আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, দেখেন এটা আমরা ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স, এটা কি পেজ নাম্বার ৯। এটা মানে আইটি 10 বি থেকে চলে আসছে। আইটি 10 বি তে আমরা পরে যাব। তারপরে ইনভেন্টরি আমরা একটা দেখাইলাম, তারপর হচ্ছে ফিক্সড অ্যাসেট দেখাইলাম। এগুলো দেখায়া টোটাল অ্যাসেট হচ্ছে আমার এই ৩ টা সবগুলো যোগ করলে। এখন টোটাল অ্যাসেট আর হচ্ছে টোটাল লায়াবিলিটিস সমান কিনা। ওপেনিং ক্যাপিটাল আমরা পেজ থেকে একটা নিলাম। তারপর নেট প্রফিটটা এড হবে। ওপেনিং ক্যাপিটালের সাথে নেট প্রফিট, তারপর ড্রয়িংটা আমরা আইটি 10 বিবি তে যেটা উইথড্র করছি সেটাকে নিলাম। তারপর ক্লোজিং ব্যালেন্স আসতেছে এটা। আসার পর এখানে এখানে টোটাল ক্যাপিটাল এন্ড লায়াবিলিটিস। এখন আমরা যদি দেখি যে আমাকে বলতেছে অ্যাসেট লায়াবিলিটিস মিল নাই। আজকেও এরকম একটা সমস্যায় পড়ছিলাম। মানে যে জিনিসটা হইছে যে আপনারা যখন রিপোর্ট গুলা করবেন অ্যাকাউন্টস এ করে, তখন আমরা স্বাভাবিকভাবে কি করি? এরকম করে হচ্ছে একটা অ্যাসেট লায়াবিলিটিস এর একটা মাইনাস করে রাখি। যেটা আমি ইজিলি যখন আমি এটার নিচে যাব বা রিচেক করব, আমাকে এখানে বলতেছে যে অ্যাসেট লায়াবিলিটিস এর মিল নাই। কত বেশ কম আছে? ৮ লাখ সামথিং। কিন্তু আপনি যদি জিনিসটা না রাখেন, তখন দেখা যায় এটা কিন্তু নজরে পড়ে না। যে আমার অ্যাসেট লায়াবিলিটি সমান হইতে হবে, সেটা কিন্তু আমার নজরে পড়তেছে না। তো তার জন্য হচ্ছে আমাদের এই জিনিসটা নজরে ফেলার জন্য এরকম করে রাখি। যেটা হইছিল কোন কারণে এটা দেওয়া হইছিল না। সো সে এফএস টা যখন মানে রিচেক এর সময় এটা নজরে পড়ে নাই যে অ্যাসেট এবং লায়াবিলিটিস মিল নাই। তো যা হবার হইছে, এত সিলি ধরনের একটা মিস্টেক। কিন্তু সেটা হয়ে যায়। বড় একটা মিস্টেক হলে একটা কথা ছিল, এরকম মিস্টেক হয়ে যায়। খুব খারাপ লাগছে স্বাভাবিকভাবে যে, কারণ এটা অনেকে আমরা রিচেকের জায়গা হয়তো তো রিচেকে কেউ হয়তো এই জিনিসটাকে মানে উঠায় ফেলছে। যার কারণে আমাদের এটা চোখে পড়ে নাই। তাই রিচেকে ফাইনাল চেকের থেকে বাদ পড়ে গেছিল। তাই এটা সবসময় আপনারা যারা এফএস নিয়ে কাজ করেন এটা অবশ্যই রাখবেন, এবং সেটা হচ্ছে রেড মার্ক করে রাখবেন যাতে অবশ্যই এটা নজরে পড়ে। এখন যদি আমরা এটা মিলাই, আমাকে কি বলতেছে, আমার এসেট পোর্শনটা বেশি দেখাচ্ছে। তো আমি এখান থেকে ড্রয়িং এর পোর্শনটা অথবা লাইব্রেরিজ এর পোর্শনটা যদি আমি একটু বাড়ায় দেই, আমরা যেহেতু ওখানে বাড়াইতে হবে অ্যাসেট লাইব্রেরিজ সেকশনে, আমরা এখানে জাস্ট মিলানোর জন্য একটু দেখাই যে আমি যদি এটাকে 888900 নেই, এখানে কিন্তু আমার 0 হয়ে গেছে। তার মানে অ্যাসেট এবং লাইব্রেরিজ ওকে আছে মোটামুটি। তাহলে এখানে আর কোনো আমার টেনশন করার কিছু নাই। কিন্তু আমরা এটা মিলাবো আইডি 10 বি অনুসারে, তাই এটা এখানে রাখলাম। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট। উনার যেহেতু ইনভেস্টমেন্ট বিভিন্ন সোর্সে ছিল,
না, বেশ কয়েকটা সোর্সে ছিল না। তবে একটা সোর্স তো ছিল, এখানে আসে নাই। উনার ছিল হচ্ছে ইনভেস্টমেন্ট সিকিউরিটি না ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেটে। তো উনার যেহেতু শেয়ার মার্কেটে সরি এটা কেন আসে নাই? কারণ উনার হচ্ছে এই বছরের মধ্যে কোনো ইনভেস্টমেন্ট ছিল না। অর্থাৎ ইনকাম ইয়ার এর মধ্যে যদি কোনো ইনভেস্টমেন্ট না থাকে তাহলে এটা আসবে না। যেহেতু উনি আগে ইনভেস্টমেন্ট করছিল, এবছর করে নাই, তাহলে উনি আর কোনো নতুন করে রিবেট পাবে না। তারপর ৭ নম্বর পেইজে আমরা হচ্ছে আইটিটিএনবি এখানে লাইফস্টাইল। তো এখানে পার্সোনাল যে ধরনের খরচগুলো আছে এক করে দেয়। তো দেখা যায় এটা নিয়ে বলার তেমন কিছু নাই। যে কেউ এটা পূরণ করতে পারবে। দেখলাম সবগুলো দিয়ে উনি ২৩ লাখ টাকার মতো উনার খরচ আইছে। এটাকে আমি কি করছি? এখানে যখন আমি ৬ নাম্বার পেইজে আমি জাস্ট এখানে দেখাইলাম যে উনার এট লিস্ট এটা বিজনেস থেকে ড্রইং করছে। উনি অন্যভাবে করতে পারে। এটা মিলতে হবে এরকম কোনো কথা না। তারপর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটি10B। তো আইটি10B তে এখানে আমরা দেখলাম যে উনি যতটুকু ইনকাম দেখাইছে সব অটো পেজ নাম্বার 2 থেকে চলে আসছে। আমরা পেজ নাম্বার 2 তে যদি ফিরে যাই, এখানে দেখব যে সবগুলা যাদের শিডিউল আছে, সকল ধরনের ক্যালকুলেশন করে এখানে ট্যাক্সেবল ইনকামটাই আসছে। পেজ নাম্বার 2 তে অবশ্যই ট্যাক্সেবল ইনকাম আসবে। এখানে কোনো ক্যালকুলেশন হবে না। ক্যালকুলেশন অন্যান্য শিটে হয়ে যাবে। এখানে শুধু নেট অ্যামাউন্টটা থাকবে। তাই এগ্রিকালচার সবগুলো হেডের চলে আসছে। চলে আসার পর আমরা দেখলাম ৬২,৬৩,৫০৯ টাকা হচ্ছে উনার টোটাল ইনকাম হইছে। এখন যদি আমরা ট্যাক্স গণনা করি, আমরা কম্পিটিশন শিটের সাথে কানেক্ট করে দিছি। কারণ সকল কম্পিটিশন ওখান থেকে আসছে। তারপর রিবেট যেহেতু উনি কিছু রিবেট পায় নাই, এবার ইনভেস্টমেন্ট করে নাই। তারপর মিনিমাম ট্যাক্স কত এটা কোনো ইমপ্যাক্ট মানে দরকার নাই। তারপর আমরা এখানে রাখছি। তাহলে দেখা যায় উনার ট্যাক্সের পরিমাণটা আসছে কত? ১২,৭৩,০০০ কিন্তু আবার সারচার্জের একটা পরিমাণ আছে সেটাও আসছে। মানে মোট হচ্ছে ১৫,২৮,০০০ সামথিং টাকা আসছে। তো পেজ নাম্বার 3 এর উপরের দিকে আমরা দেখলাম যে যতটুকু হচ্ছে আমার টিডিএস কাটছে এবং অ্যাডভান্স ট্যাক্স দিছে সেটা হচ্ছে ২০ এবং ২১ নাম্বার নোট হচ্ছে আমাদের রাখতে হচ্ছে। রাখার পর আমাদের এখানে ট্যাক্স পেড উইথ দিস রিটার্ন। এই রিটার্নের সাথে আমি কত টাকা ট্যাক্স পে করতেছি মানে এক্সট্রা হিসাবে সেটা এখানে চলে আসছে। চলে আসার পর মানে আমার উৎসে কত কাটছে, কত টাকা দিছি সবগুলা মিলিয়ে আমি টোটাল ট্যাক্স হচ্ছে সরকারকে ১৫,২৮,০৫৩ টাকা দিছি। তাহলে আমার আর কিছু এক্সেস বা ডিপোজিট কোনো কিছু ডিপোজিট থাকবে না। যতটুকু ছিল এটা হচ্ছে আমার কোনো কিছু নাই। সবটাই আমি দিয়ে দিছি। তারপর আমাদের আগে হচ্ছে যখন আমরা ম্যানুয়াল রিটার্ন সাবমিট করতাম এরকম স্টেটমেন্ট কি দিছি সবগুলো একটা লিস্ট হচ্ছে আমাদের রাখতে হইতো। এখন যেহেতু আমরা অনলাইনে দেই রাখতে হচ্ছে না। তাও আমরা এখানে কি করলাম আমার ফিউচার রেফারেন্স এর জন্য আমি এই ট্যাক্স পেয়ার থেকে কোন ডকুমেন্ট গুলো পাইছি সেটা আমি মেনশন করে রাখলাম যাতে ৫ বছর পর হইলে আমি ইজিলি ফাইন্ড আউট হইতে পারি যে উনি আমাকে এই ডকুমেন্টটা দিছিল। না হয়তো বলতে পারে এটা দেয় নাই। তো তারপর আমরা চলে আসি আইটি10B। আইটি10B তে আমরা ১ম অংশ সোর্স অফ ফান্ড যেটা, এই অংশে আমাদের উনার ইনকাম আছে কি? বিজনেসের ইনকাম, বিভিন্ন ধরনের ইনকাম থেকে এটা চলে আসছে। ওই ধরনের ব্যক্তির এই হেডিং গুলা তেমন ব্যবহার হয় না। যেমন ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম ঐরকম থাকে না। রিসিপ্ট অফ গিফট পাওয়া অথবা আদার্স এগুলো থাকে না। এগুলো থাকে হচ্ছে যাদের আসলে গিফট নাই, ট্যাক্সেবল ইনকাম ট্যাক্স এক্সাম্পটেড নাই, এরাই আসলে এগুলা ৫ লাখ ১০ লাখ এনে মানে ফেক নিয়ে আসার চেষ্টা করে। কিন্তু রিয়াল রিটার্ন গুলোতে ঐরকম জিনিসগুলো থাকে না কারণ এমনি তাদের সোর্সের শেষ নাই। তারপর হচ্ছে নেট ওয়েলথ লাস্ট ডে মানে উনার গত বছরে নেট ওয়েলথ হচ্ছে ১৫ কোটি টাকার উপরে ছিল। তার মানে সারচার্জটা হওয়ার কারণ এইটাই। উনার অ্যাসেট প্রায় ২০ কোটি টাকার মতো হয়ে গেছে। তারপর হচ্ছে উনার আগের আর এখন ২ টা মিলে হচ্ছে সোর্স অফ ফান্ড এ দেখা যায় উনার ওয়েলথ চলে আসতেছে ১৫,৭২,০০,০০০ টাকা। তারপর উনি ২৩ লাখ টাকা খরচ করছে। করার পরও এটা ১৫,৩৯,০০,০০০ টাকা আসছে। এজন্য হচ্ছে সারচার্জ 20% হয়ে গেছে। তারপর হচ্ছে পার্সোনাল ট্যাক্স লায়াবিলিটি এগুলো আর উনার নাই। তো উনার কি শেয়ার লোন, ব্যালেন্স ফ্রম ব্রোকারেজ হাউস এর থেকে উনার একটা লোনের একটা অ্যামাউন্ট আছে। মানে ইনস্টিটিউশনাল লায়াবিলিটিস এটা আমরা এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই অংশ হচ্ছে টোটাল লায়াবিলিটিস ছিল এটাই। সব মিলে হচ্ছে উনার দেখা যায় গ্রস ওয়েলথ হচ্ছে ১৯,২৩,০০,০০০ টাকার মতো গ্রস ওয়েলথ হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে মানে ওই 2nd পার্টে আমার এই যে উনি সোর্স অফ ফান্ড গুলো পাইলো, এগুলো কোন জায়গায় আছে? সেটা আমরা দেখলাম ওপেনিং ক্যাপিটাল আছে এটা। তো ওপেনিং ক্যাপিটালে এই অংশটা আমরা এখান থেকে হচ্ছে আ আমাদের যার জন্য হচ্ছে মিলতেছিল না এই অংশটা আমরা বাদ দেই। আচ্ছা এটা আমরা দেখি কত টাকা ছিল।
আমরা এখানে IT10B-টা মিলানোর চেষ্টা করি। আমার এই টাকা হচ্ছে আমাকে আরো এই টাকাটা হচ্ছে এড করতে হবে। তা আমরা এখানে রাখলাম এটাকে সংক্ষেপে করে তারপর এখানে এড করি 8888899992 এটা করলাম। এখন আমরা দেখি IT10B-টার কি অবস্থা বিজনেস ইনকামের। এই যে এটা মিলে গেছে, এটার এখন অ্যাসেট লায়াবিলিটি সমান হয়ে গেছে। তো এখন আমরা অ্যাসেট লায়াবিলিটি সমান করে ফেললাম। এগুলো কিন্তু এমনি করলে হবে না, ডকুমেন্ট শো করতে হবে। জাস্ট আমি দেখানোর জন্য করলাম। তো এটা করার পর উনার দেখলাম ওপেনিং ক্যাপিটালের সাথে এবার দেখা যায় উনি যে লেস হচ্ছে বিজনেস লাইবিলিটি, বিজনেসের যে লাইবিলিটিস গুলো আছে সেটা বাদ দিলে ওনার হচ্ছে টোটাল অ্যাসেট মানে বিজনেসে অ্যাসেট থাকতেছে এটা। তার সাথে হচ্ছে উনি যে টাকা হচ্ছে ল্যান্ডের বেলো মানে নন প্রপার্টি সেটা এখানে চলে আসছে। তারপর শেয়ারে যত টাকা ইনভেস্ট করছে সেটা চলে আসছে। তারপর সঞ্চয়পত্র যত টাকা ছিল সেটা লোন অন্য কাউকে দিছে সেটা আসছে। সেভিং ডিপোজিট আসছে। সবগুলো এক এক করে হচ্ছে আমাদের যেমন লোন দিছে বা নিছে সবগুলা এসে ওনার এখানে ফিনান্সিয়াল অ্যাসেটের পরিমাণই দাঁড়াইছে 18 কোটি সামথিং। তারপর মোটর গাড়ি ছিল সেটার ব্যালেন্স আসছে। তারপর অর্নামেন্টের আসছে, ফার্নিচারের আসছে। আ সবগুলা এড করে ওনার দেখা যায় এখন আমাদের যে এই অংশটা যদি আমরা দেখি, আমার কিন্তু এই পরিমাণ টাকা কি বলতেছে যে ৮ নাম্বার পেজ আর ৯ নাম্বার পেজ মানে গ্রস ওয়েলথ আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে টোটাল অ্যাসেট এই ২ টা কিন্তু এখনো মিলে নাই। আমাদের যেটা এই রিটার্ন থেকে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে আমাদেরকে মিলাইতে হয়। তো আমরা যদি এখানে ডিফারেন্সটা আমরা এই কারণে রেড মার্ক করে রাখছি। এটা যদি কোনো কারণে না মিলে সেটা আমাকে অবশ্যই কি করতে হবে? মিলাইতে হবে। তো আমি এটাকে প্রাথমিকভাবে এখানে এটাকে মাইনাস করে দেখি। 828900 মিলে গেছে। তার মানে আমার অ্যাডজাস্টমেন্ট করতে গেলে সাধারণত হচ্ছে আমরা এখানে দেই না, আমরা ব্যাংকেরটাকে ফিক্সড রাখি। এখানে দিয়ে দেই 82890। তো আমরা ক্যাশের সাথে কিছু টাকার এপাশ ওপাশ করতে পারি যদি, আর ব্যাংকের ব্যালেন্সটা একদম পিওর ব্যালেন্স থাকবে সেটা তো আর কিছু করার থাকবে না। তো তখন দেখা যায় এখানে অ্যাসেটের লায়াবিলিটি যা আছে সবগুলো হচ্ছে মিলে গেছে। ১০ নম্বর পেজে তেমন কিছু নাই। এবার আমি শেষ করলাম আমার আলোচনা। এখন আপনাদের প্রশ্নের পালা। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝতে আসসালামু পারছেন? আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বলেন ভাই। ভাই, যদি আমার ফ্ল্যাট থাকে তখন কি হবে? ফ্ল্যাটের ক্ষেত্রে কিভাবে তাহলে এটা ক্যালকুলেশন করব? কারণ আমার দুটা ফ্ল্যাট আছে। হুম। ফ্ল্যাট থাকলে কিভাবে যখন মানে কিনছে, কিনার সাথে সাথে হচ্ছে উনি তো কিনছে কিনার একটা ডিড আছে। ওখানে তো কত টাকা দিয়ে কিনছে সবকিছু আছেই। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে ল্যান্ডের জায়গায় আমি ফ্ল্যাটের যে ভ্যালুটা সেটা আমি অ্যাড করব। হ্যাঁ, মানে যে জায়গায় বিল্ডিং সেটার নাম চেঞ্জ হবে বিল্ডিং আরকি। এর হ্যাঁ, বিল্ডিং এর জায়গায় আমি ফ্ল্যাটের ভ্যালুটা অ্যাড করব। ফ্ল্যাট যদি আপনি রেডিমেড কিনেন তখন তো আর কনস্ট্রাকশন এর ব্যাপার আসতেছে না। আপনি সরাসরি ফ্ল্যাট যত টাকা দিয়ে কিনছেন সেটা দেখায় ফেলতে আচ্ছা, পারবেন। আচ্ছা, আচ্ছা। তাহলে বুঝতে পারছি। আরো ভাই বিশেষ কিছু কোশ্চেন আছে, এটা কোন পেজ থেকে কোনটা কিভাবে আসলো এটা একটু হাতে কলমে যখন করবো তখন বুঝতে পারবো। হ্যাঁ, এক্সেল তো দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ, এক্সেলটা দিলে পরে বুঝতে পারবো। রাতে লেকচারটা অনেক বেশি হয়ে গেছে। এখনো পার্ট সব শেষ করতে পারি নাই। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি, আমি হচ্ছে নতুন আর কি ট্যাক্সের হচ্ছে গিয়ে আমি দেখতেছি। আমার কোশ্চেন হচ্ছে কি, আপনি যে এইগুলা পিডিএফ গুলা দিচ্ছেন এইগুলা পড়লে কি হবে, না হচ্ছে যে আপনি একটা কি নির্দেশিকা আর হচ্ছে গিয়ে দিছিলেন ওইগুলা পড়তে হবে? আপনি প্রথমত হচ্ছে নির্দেশিকা আর হচ্ছে পরিপত্র এই ২ টা পড়ে ফেলবেন। তারপর এটা পড়বেন। ওই সবগুলা ম্যাচ করে পড়তে হবে। ওইগুলো আপনার প্রাথমিক জ্ঞানের জন্য ওইগুলো পড়তে হবে। আচ্ছা, নির্দেশিকাটা এট লিস্ট পড়ে ফেলবেন। ৮, আচ্ছা, ১০ বার, ২০ বার, ৩০ বার। আচ্ছা, ফার্স্টে কি নির্দেশিকা পড়বো না পরিপত্রটা? নির্দেশিকা অনেকবার পড়ে ফেলবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, thank you। তখন হচ্ছে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন সহজে।
ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি সাহেব ভাই, ওয়ালাইকুম আসসালাম। যে ওই বিজনেস ইনকামে একটা এআইটি এবং নন এআইটি দুইটা একত্রে যদি দেখাইতেন তাহলে একটু ভালো হইতো। মানে এআইটিও আছে, নন এআইটিও আছে। হ্যাঁ, তো দুইটা ইনকাম একত্রে এক শিটে, এক রিটার্নে। তো মানে কিছু মিনিমাম ট্যাক্স আছে আর কিছু রেগুলার রেগুলার স্ল্যাবে। দুইটা একত্রে এই একটা জিনিস। আর একটা হইলো টার্নওভার ট্যাক্স। এটা তো শুধুমাত্র অ্যাপ্লাই ফর বিজনেস ইনকাম, রাইট? হ্যাঁ, নাকি নাকি এছাড়া অন্য টার্নওভার ট্যাক্স কি অন্য কোনো কিছুর জন্য অ্যাপ্লাই হয়, অন্য ইনকামের জন্য? না শুধু বিজনেসে? বিজনেসে কার কোনো ব্যক্তি যদি টার্নওভার তো সাধারণত বিজনেস থেকেই আসে। আর অ্যাসেটের জন্য তো আলাদা সারচার্জ আছেই। তো হ্যাঁ, বিজনেসে কোনো ব্যক্তির ক্ষেত্রে ৳৪ কোটি উপরে যদি টার্নওভার থাকে, হ্যাঁ, সেই কিন্তু টার্নওভার ট্যাক্স এর আওতায় পড়ে যাচ্ছে। সেই একটা ক্ষেত্রেই টার্নওভার ট্যাক্সে আসে। সেই ক্ষেত্রে আবার অডিটেড ইয়েও দরকার। হ্যাঁ, মানে সিএ অডিট, হ্যাঁ, অডিটেরও দরকার আছে। আচ্ছা, সেটা বুঝলাম। কিন্তু এছাড়া ইনকামের যে ক্যালকুলেশন অন্য খাত ওয়াইজ, সেটা তো টার্নওভার ট্যাক্স মনে হয় অন্য খাতে আর নাই। হ্যাঁ, বাড়ি ভাড়ার উপরে তো ওরকম নাই। শুধুমাত্র ওই ৪ কোটি টাকা ওভার করলে তখন আইসা এপ্লাই হবে, এই তো? হ্যাঁ, এছাড়া হচ্ছে সারচার্জ মানে অ্যাসেটের উপর যেটা হয় ওইটাই হয়। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে ইআইটিটা নন আইআইটিটা একটু দেখাবেন। নেক্সট ক্যালকুলেশন এটা নিশ্চয়ই আপনার আছে। অলরেডি মানে এই লেকচারটা আমি টানা প্রায় ১ ঘন্টা ধরে বলেই যাচ্ছি, শেষ হচ্ছে না। এত কিছু রাখার চেষ্টা করছি। ওইটা না, আমি কোশ্চেন। ইয়াতে দেখাইছিলাম, ই-রিটার্ন এ কিন্তু দেখাইছিলাম। ২ টা বিজনেসের আ তেমন কোনো পার্থক্য নাই। এআইটি যখন আ অ্যাপ্লিকেবল হয়, নন অ্যাপ্লিকেবল হয়। আমরা যখন ম্যানুয়াল রিটার্ন গুলো করতাম, তখন এটা আমার জাস্ট যে আমরা বিজনেসটা দেখাইতাম, এই সিম্পলি। এখানে কিন্তু আমি ১ম একটা অংশ কেটে দিছিলাম যে একটা ওইটা ন্যূনতম করের একটা ইনকাম ছিল। তো ন্যূনতম করের ইনকাম যদি থাকে, সেটা যখন আমরা ম্যানুয়ালি করি, তখন কিন্তু ওই ইস্যু আসে না যে আমরা ন্যূনতম কর অথবা নরমাল বিজনেস একই ধরনের ক্যালকুলেশন হয়। কেবল ই-রিটার্ন এর ক্ষেত্রে ইস্যুটা আসে। কারণ ই-রিটার্ন এ যদি আপনার সিস্টেমটা ঐরকম করে করছে, আপনি যদি ১ম এ সিলেকশন না করেন, তাহলে পরবর্তীতে ওআরএআইটি মানে নরমাল বিজনেস মেনে নিচ্ছে। তো সেই হিসাবে আপনি ম্যানুয়ালির জন্য এটাই ঠিক আছে। এটা আপনি মানে এআইটি হোক না হোক সিমিলার জিনিস। আর যখন আমরা কর্পোরেট ট্যাক্স এ যাবো, ওখানে যেহেতু আমরা এআইটি প্রযোজ্য মানে লোকাল, এক্সপোর্ট সবগুলো রাখছি, ওখানে আরো বিষয়টা ক্লিয়ার হইতে পারবে। না, আমি আসলে কোনটা বলছি সেটা হইলো ই রিটার্নে অটো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। আমি যে জায়গায় যে এন্ট্রিটা সেটা যদি আমি বুঝি, তাহলে ক্যালকুলেশন আমাকে না জানলেও হয়। শুধুমাত্র জানতে হয় স্পেসিফিক কোন ইনপুটটা কোন জায়গায়। সে ক্যালকুলেশনটা করে দেয়। কিন্তু আমার তো শেখাটা হইলো ম্যানুয়ালি। আমি আগে যে রিটার্ন করতাম যে ম্যানুয়ালি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা। একটা লোকের ইম্পোর্ট আছে, ইম্পোর্ট আসে। হ্যাঁ, তার আবার কিছু বাসা ভাড়াও আছে। তার আবার কিছু মানে কি যেন ডাইরেক্ট সেল আছে। সাপোজ ধরেন সে ইম্পোর্ট করে এবং সাথে আইনেই ওই যে অনেকটা পোর্ট থেকেই সেল করে দেয়। কথার কথা, হ্যাঁ? সে আর কোনো কিছু এটা ভ্যালু এড করে না। আর এটা তার এআইটিও হয় না। নন এআইটি সে সেল করে। হ্যাঁ, এআইটি সেল করে। সেই ক্ষেত্রে ওই যে মিনিমাম ট্যাক্সের, অবশ্য আপনি এটা বলবেন, সামনে মিনিমাম ট্যাক্সের ক্যালকুলেশন আছে। তো মিনিমাম ট্যাক্সের কোন ইনকামটা মানে রেগুলার ট্যাক্সের সময় ক্যালকুলেশনটা কিভাবে করব, মিনিমামটা কিভাবে করব? কোনটা কোনটার জন্য আপনি প্রযোজ্য? আমি আমি যে কনসেপ্টটা বলছি এটা আপনি খেয়াল করেন নাই। কারণ আপনার যখন বিজনেসের ইনকামটা হয়, তখন ক্যালকুলেশনের ক্ষেত্রে এটা কোনো ডিফারেন্ট হয় না। আপনি মনে করেন যে বলছেন পোর্ট থেকে আইনা বিক্রি করে দিছে, এটাও বিজনেস হইছে। তারও প্রফিট লস একই ধরনের ভাবে করতে হবে। সেটা কি করবে? সে সিমিলার সেলস হইছে, সিওজিএস আছে, গ্রস প্রফিট বের হবে। এর পিছনে তার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, সেটাও হবে। মানে মূলত পার্থক্য ই-রিটার্ন এর ক্ষেত্রে সেপারেট করছে। তো সেই হিসেবে আমি এরকম তো করব না। কারণ আমি আমার স্টুডেন্ট কাউকে সাজেস্ট করি না যে জিপি রেট ধরে ক্যালকুলেশন করতে। আমি সবসময় এটা সাজেস্ট করি অ্যাকচুয়াল ডাটা ধরে এফএস বানায়া তারপর রিটার্ন ক্যালকুলেশন করতে। তো সেক্ষেত্রে আমি প্রচুর রিটার্ন ঐরকম ম্যানুয়ালি যখন করছে, তো ন্যূনতম প্রযোজ্য ছিল। সেটা কখন হয়? এআইটি দিয়া যদি কেউ ইম্পোর্ট করে, তাহলে তো তার এটা সেলস এর এআইটি আসতেছে না। কেউ যখন এক্সপোর্ট করে তখন সেটা এআইটি আসে। অথবা তার ইনকাম সোর্স যদি অন্য কেউ কেটে ফেলে,
তখন এটা আসে। কিন্তু বিজনেসের ইনকাম ক্যালকুলেশনটা সিমিলারই হবে। তারপর হচ্ছে এই আইটিটা অ্যাডজাস্ট করার ব্যাপারটা হচ্ছে ডিফারেন্ট আসতেছে। কিন্তু এখানে কোনো পার্থক্য নাই মৌলিক। মানে ডিটেলস ক্যালকুলেশন দিয়া সাবমিশন খুব কম উকিলরাই করে। একদম যারা প্রফেশনাল অ্যাকাউন্টিং করে অথবা দুই ফাইল খুব বেশি করে না, তারাই হয়তোবা এত ডিটেলটা যায়। অডিটে পড়লে তখন ব্যাখ্যা বিশ্লেষণে যাইয়া তারা একটা ভাই প্রুফ করে। আজকে একটা মজার ব্যাপার বলি, যেটা হচ্ছে আমাদের এফসিএমএ ব্যাকগ্রাউন্ডের ভাইয়া, উনি নিচ্ছে, মানে ট্রেনিং করাচ্ছে কাদেরকে জানেন? একটা সার্কেলের মানে জয়েন্ট কমিশনার থেকে শুরু করে একজন ষাটলিপি লেখক পর্যন্ত একজন প্রফেশনাল এত বড় ব্যক্তিদের ট্রেনিং সেশনের মধ্যে ছিল। তো আপনি এটাই পার্থক্য করেন যে একটা উকিলে যদি ওইরকম করে রিটার্ন সাবমিট করে, মানে তার নলেজের জায়গাটা ওইটা তো ওইরকমই হচ্ছে। আর ওই যে জানে যারা রিটার্ন গুলো ওইরকম করে প্রপার অ্যাকাউন্টেন্ট মেনটেন করে ওনার টপিকটা স্যারের এটাই ছিল যে অডিটে অ্যাকাউন্টিং এর অ্যাপ্লিকেশনটা অনুসারে ট্যাক্সের যে প্র্যাকটিসটা দেখায় সবাইকে, উনি ওইরকম ডে লং সেশন নিচ্ছে। তো এই জায়গাগুলোর জন্য এখন উনারা তো এটা আমাকে প্রতি অনেকে বলে না এটার জিবি রেট কত, ওইটার জিবি রেট কত। তো এটা তো এরকম না। বিজনেস তো আপনার অ্যাকচুয়াল একটা জায়গা দাঁড় করাতে হবে। কারণ যখন আপনার অ্যাকাউন্টিং নলেজ থাকবে না, তখন তো আপনি শর্টকাটে ওইটা যাবেন। বললাম না আমি, অনেক জানাশোনা মানুষ যে এখানে কত ৬ নাম্বার পেজে এই যে এটা যে মিলাইতে হবে, অ্যাসেট লায়াবিলিটি অংশটা যে মিলবে, এটাই দেখা যায় উনি জানে না। উনি অ্যাসেট একটা দিয়ে দিছে, ওই এখানে লায়াবিলিটিস এর পরিমাণটা আরেকটা দিছে, মিলাইতে পারে নাই। কিন্তু উনার বাকি রিটার্ন ভালো হইছে। মানে সেকেন্ড টাইম যখন রিটার্নটা আমার কাছে আসছে, বাকি রিটার্ন উনি মোটামুটি ভালো কাজ করছে। তার মানে এখানে উনার অ্যাকাউন্টিং এর নলেজের শর্টেজ, যার জন্য রিটার্নটা এমন বড় রিটার্ন মানে ঠিকভাবে করতে পারে নাই। তাই এটা হচ্ছে অবশ্যই আপনার মানে ন্যূনতম আর যেটাই হোক এটা কোনো আলাদা না। বিজনেস হবে, বিজনেসের চিন্তা করতে হবে। এক্সপেন্স ঐরকম করে রাখতে হবে। তারপর আমরা এআইটি গুলা অ্যাডজাস্ট করবে কিভাবে সেটা। সেটা অবশ্যই আমাদের কর্পোরেটর এর তো ক্যালকুলেশন গুলাতে থাকবে। ওখানে এআইটি অ্যাডজাস্টমেন্ট এর ব্যাপার থাকবে। পার্সোনালও আমি রাখি নাই। কারণ এমনি লেকচার অনেক বড় হয়ে গেছে। ওইরকম আমার কাছে ডাটা ছিল। আচ্ছা, আর একটা হলো বিজনেস ইনকামের যে শিডিউল যেটা করছেন, ওখানে ব্যাড ডেটের একটা উদাহরণ রাখেন। ওই শিডিউল তফসিল যেটা ফিল আপ ব্যাড ডেট করছেন নিয়ে অনেক বিজনেস। কথা বলতে হবে। সেটার প্রশ্ন রাখবেন হচ্ছে কর্পোরেট সেকশনে। হ্যাঁ, কারণ এক মালিকানাতে আপনি ব্যাড ডেট প্রমাণ করতে পারবেন না, চাইতেও পারবেন না। তাই এটা এখানে আলোচনা রাখেন। হবে না। ওইটা ওই জায়গায় আলোচনা করতে হবে। হুম, ঠিক আছে, তাহলে ওইখানে ওইটা শেষ হবে। হ্যাঁ। আমরা ফরেন এমপ্লয়ির ট্যাক্স গণনা কিভাবে করব এটা একটু আমরা দেখাবো। কারণ এটা দুইটা ফ্যাক্টর। নাম্বার 1 হচ্ছে আমরা আগেই বলছিলাম, এখানে ছোট্ট একটা ব্যাখ্যা আমি দাঁড় করাইছি, মানে অ্যাক্টের যেটা নিয়ে আসছি। তো সেটা হচ্ছে যারা হচ্ছে বাংলাদেশে বিদেশী যারা আছে তারা ১৮৩ দিন বাংলাদেশে কমপক্ষে থাকে, অথবা আরো একটা ক্রাইটেরিয়া আছে গত ৪ বছরে ৩৬৫ দিন এবং ১ বছরে ৩৯০ দিন ফিন্যান্সিয়াল ইয়ারে। এরকম ক্রাইটেরিয়া যারা ফুলফিল করে তারা হচ্ছে রেসিডেন্ট, বাংলাদেশের রেসিডেন্ট ফরেনার। তারা হচ্ছে তাদের ট্যাক্স গণনা আমরা পূর্বের যে লেকচারটা দেখাইছি সিমিলার ওয়েতে ট্যাক্স গণনা করা যাবে, তাদের কোনো সমস্যা নাই। তো আমরা প্রথমে ভাবে যখন উনি নিবাসী না অনিবাসী এটা বের করব, এটা অ্যাক্ট অনুসারে। স্পেশালি আমি পছন্দ করি অ্যাক্টের ভাবেই পড়তে, মানে ব্যাখ্যা আমি বললামই ২-৩ ব্যাখ্যা কম্পেয়ার করলে আমি নিজে কনফিউজ হয়ে যাই যে কে আসলে কি। তো দেখা যায় নিবাসী যদি বলেন যে আইনের সুন্দর করে এখানে দেওয়া আছে যে নিবাসী কারা। তো তারপরেও মানে অনেক বেশি সমস্যা হওয়ার কথা না। আ তো এখানে আবার বলা হচ্ছে নিবাসী যারা বাংলাদেশে একবারে চলে যায়, বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির ক্ষেত্রে কর নির্ধারণ। তাদের দেখা যায় 193 অনুসারে একটা সার্টিফিকেটও ইস্যু করা হয়। স্পেশালি ম্যানুয়ালি যেহেতু উনাদের রিটার্ন গুলো সাবমিট করতে হয়, এখনো ই-রিটার্ন এর ব্যবস্থা নাই। তো দেখা যায় এই অনুসারে হচ্ছে তাদেরকে রিটার্নটা সাবমিট করতে হয়। তো আমরা ১ম এ বলছি যে এখানে দেখেন উদাহরণ ৯ এটা হচ্ছে আয়কর পরিপত্র ২০২৩ এ মানে ২২-২৩ যেটা ছিল। আমার কাছে মনে হয় অনেক স্বয়ংসম্পূর্ণ একটা পরিপত্র ছিল। ২২-২৩ এ, কারণ মোর দ্যান 50 র উপরে ম্যাথ ছিল, মানে কেস স্টাডি ছিল। ওই বইটার যদি কেউ লেটেস্ট এডিশনও বের করত, সেটা কিনলেও আমার কাছে মনে হয় লস হইতো না। যেমন এই যে এখানে ৯ নাম্বার একটা উদাহরণ দিছে। কারণ আপনি যতই রাইটারের বই পড়েন না কেন, রেফারেন্স হিসাবে ওই রাইটারের বই সাজেস্ট করতে পারবেন না। তখন হচ্ছে আপনাকে আয়কর নির্দেশিকা, আয়কর পরিপত্র, তারপরে হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট, এইগুলোই হচ্ছে রেফারেন্সের মাপকাঠি। তাহলে দেখেন তখন হচ্ছে উদাহরণ ৯ নামে একটা উদাহরণ ছিল।
তো দেখা যায় আমাকে বলা হয়েছে 2022-23 আইবর্ষে তিনি বাংলাদেশে 183 দিনের কম সময় অবস্থান করেন। এই সময় তিনি বাংলাদেশে 6 মাস কর্মরত ছিলেন। দেখেন উনি কিন্তু 6 মাস ছিল, কিন্তু মাসটা ব্যাপার না। এখানে হচ্ছে দিনটাকে আমাকে দেখতে হবে 183 দিন ছিল কিনা। তো দেখা যায় উনি মাসিক মূল বেতন পাইল। বাংলাদেশে অবস্থানকালে তিনি কোম্পানি কর্তৃক সরবরাহকৃত ফ্ল্যাটে অবস্থান করেন। উক্ত ফ্ল্যাটের ভাড়া মূল্য হিসাবে কোম্পানি ফ্ল্যাটের মালিককে প্রতি মাসে ৩ থেকে ৭৫,০০০ টাকা পরিশোধ করতে হয়। মানে কোম্পানি তার থাকার জন্য ব্যবস্থা করছে। তারপর কোম্পানি তাকে ২৩৫০ সিসির একটা গাড়িও দিছে। ৫ লক্ষ টাকা তালিকাভুক্ত কোম্পানিতে উনি বিনিয়োগও করছে। মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করছে। দেখেন এটার জন্য উনার কেস স্টাডি অনেক সুন্দর ছিল। যদিও এটা মানে লেটেস্ট এডিশন করি নাই। তো দেখা যায় উনার গাড়ি হিসাবে যেহেতু সিসির গাড়ি হিসাবে যতটুকু পাওয়ার কথা মাসিক, সেটা একটা পার্কোজিট তো পাচ্ছে। তারপর দেখা যায় উনি চাকরি থেকে যতটুকু পাইছে, গাড়ি থেকে যতটুকু পাইছে, সবগুলা জিনিসকে যোগ করে যেহেতু উনার হচ্ছে এটা চাকরির ইনকাম প্রতি মাসে। তারপরে এটা হচ্ছে উনি বাড়ি ভাড়ার বাবদ যেটা পাচ্ছে মানে বেনিফিট। বাড়ি ভাড়া দিছে, এটার কিন্তু আপনার ফেয়ার ভ্যালুতে বেনিফিটটা ইনকাম হিসাবে কাউন্ট হবে। তারপর এখানে হচ্ছে গাড়ি। সবগুলা মিলায়ে দেখা যায় ৬ মাসে উনি ১৮ লাখ টাকা ইনকাম করছে। মানে তার আয় হিসেবে গণ্য হইছে। তো ষষ্ঠ তফসিলে অংশ ১ এর দফা ২৭ অনুযায়ী চাকরি হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের ১/৩ তখন ছিল ৪,৫০,০০০, এখন ৫ লাখ হইছে। যেটা কম এটা কিন্তু পাইছে। অনেক সময় কনফিউজ হয়ে যায়। আপনি কিন্তু রেসিডেন্ট হোক অথবা নন রেসিডেন্ট হোক, চাকরি থেকে কিন্তু 1/3 অথবা ৫ লাখ এই বেনিফিটটা কিন্তু আপনি পাবেন। ১৮ লাখ থেকে এটা বাদ গেছে। আপনি কিন্তু ৩০% যে এপ্লাইটা করবেন সেটা কিন্তু এই 1/3 অথবা ৫ লাখ বাদ দেওয়ার পর, বাদ দেওয়ার পর ১৩,৫০,০০০ টাকা আসছে। এর উপর উনি হচ্ছে ৩০% হারে মানে আপনি ১৩,৫০,০০০ কে ৩০% দিয়ে গুণ করলে ৪,০৫,০০০ টাকা আসতেছে। এইটাই উনাকে ট্যাক্স দিতে হবে। আবার বলছে যেহেতু করদাতা বাংলাদেশী নন, এইরূপ অনিবাসী স্বাভাবিক ব্যক্তি করদাতা, তাই তিনি ধারা ৭৮ অনুযায়ী বিনিয়োজিত সাধারণ রেয়াত প্রাপ্য হবেন না। দেখেন এর থেকে ভালো উদাহরণ কিভাবে হয়? সেটা পরিপত্রে ছিল। এখন যদি আমরা একটা ক্যালকুলেশন দেখাই যে এটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, প্র্যাকটিক্যাল কেস যে একজন ফরেনার তিনি হচ্ছে বাংলাদেশে ১৮৩ দিনের কমই ছিল। উনার নাম হচ্ছে এটা। তো উনি দেখা যায় আমি যখন ডে ক্যালকুলেশন করলাম তখন দেখা যায় উনি ২৮শে আগস্ট থেকে ২০২৪ থেকে এরকম একটা সময় হচ্ছে উনি ছিল। তার মানে ৩৯ দিন বাংলাদেশে অবস্থান করছে। তো উনার যেহেতু ফরেনার হিসাবে টাকাগুলো ডলারে থাকে, উনি ধরেন $১৫০০ করে মান্থলি পাইতো। তো ১৫০০ কে আমি ৩০ দিয়ে ভাগ দিলাম, ৩৯ দিয়ে গুণ দিলাম। গুণ দেওয়ার পর আমার তখন ধরেন ডলার রেট ছিল হচ্ছে $১১১৯.৫০। এটা দিয়ে হচ্ছে আমি গুণ করলাম। গুণ করার পর উনার টোটাল ইনকামটা চলে আসছে। মানে ২,৩৩,০০০। এখন উনি সেটা ছিল বেসিক। তারপর হাউস রেন্টও সিমিলার ওয়েতে পাইছে, কনভেনিয়েন্স ও সিমিলার ওয়েতে পাইছে। উনার টোটাল ইনকাম হচ্ছে ৩,০২,৯৩৩ টাকা। এখন উনি 1/3 এর যে অ্যালাউন্সটা এটা কিন্তু পাইছে। পাওয়ার পর ২,০১,০০০ এর উপর ৩০% এ উনার ৬০,০০০ টাকা হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে। তো এটাই মূলত পার্থক্য। আপনি যদি রেসিডেন্ট হয় তাহলে আমাদের বাংলাদেশের মতো ক্যালকুলেশন করে ফেলবো। আর যদি উনি রেসিডেন্ট না হয় সেই হিসাবে হচ্ছে আমরা যতদিন বাংলাদেশে অবস্থান করে অথবা মাসে যেটা সুবিধা হয় ঐরকম করে ক্যালকুলেশন করে উনার জাস্ট ৩০% হিসাবে ট্যাক্সটা দিয়ে দিতে হবে। তারপর এখানে আমরা সোল ট্রেডার এর একটা উদাহরণ। এটা যেহেতু কখন আপনি আয়কর নির্দেশিকাতে যাবেন ১১ নম্বর উদাহরণ। রাসেল ভাই এখানে কি ইনভেস্টমেন্ট রিবেট সে পাবে না? যদি তার ইনভেস্টমেন্ট রিবেট থাকে? সব পাবে সে যদি মানে এস ১৮৩ দিনের বেশি বাংলাদেশে অবস্থান করে। মানে ১৮৩ দিন থাকতে হবে। তখন আপনি বাংলাদেশের মধ্যে সব পাবে। তাই আমি ক্যালকুলেশন দেখাচ্ছি না এজ ইউজুয়াল। আপনাদের যদি মানে এখানে আমি যে এক্সেলটা শেয়ার করব ওইটা দেখে নিতে পারেন। মানে কোনো ইস্যু নাই। ভাই ১৮৩ দিনের নিচে থাকলে এই যে এভাবে স্বাভাবিক সে জাস্ট তার ইনকামের উপরে 30% ট্যাক্স ধরতে হবে। হ্যাঁ, আপনার যে ইনকামটা থাকে খরচ বাদ দিয়ে। যেমন যদি বিজনেস ইনকাম করতো উনি, সেই হিসেবে বিজনেসের মতো ক্যালকুলেশন করতাম। উনি যেহেতু এক্সামটেড করছে, মানে উনি সেলারি ইনকাম ছিল, মেক্সিমাম উনার সেলারি ইনকামই থাকে প্রতিষ্ঠান যেহেতু নিয়োগ দেয়।
তো সেই হিসেবে উনি কিন্তু 1/3টা বাদ দেওয়ার পর বাকিটার উপর 30% হয়ে গেছে। জাস্ট সিম্পল। যদি কোনো ইনভেস্টমেন্ট থাকতো তখন কি হইতো ভাই? ইনভেস্টমেন্ট থাকলে তো এই যে আমরা এখানে কেসে দেখছি না ইনভেস্টমেন্ট, উনি তো ইনভেস্টমেন্ট কোনো রিবেট পাবে না। যেমন এখানে ও ইনভেস্ট করছে ৫ লক্ষ টাকা তালিকাভুক্ত কোম্পানিতে, ৫ লক্ষ টাকা মিউচুয়াল ফান্ডে, এগুলো কোনোটাই বেনিফিট পাবে না। যদি ১৮৩ দিন বাংলাদেশে থাকতো তাহলে এই বেনিফিট গুলো পাইতো। তাহলে ভাই এইগুলা তাহলে এই ইনকামটা কি হবে? শুধু তার ইনকাম তো সে করছে শুধু স্যালারিতে, ও আচ্ছা আচ্ছা। আর তো কোনো ইনকাম নাই। ও বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এখানে সোল ট্রেডারের আর হচ্ছে পার্টনারশিপের ২টা উদাহরণ নেওয়া হচ্ছে আইড কর্প নির্দেশিকা থেকে। ১১ নম্বর উদাহরণে গেলে পাবেন। এটা একদম সিম্পল, যারা হচ্ছে আমরা রেফারেন্সের দরকার হয়, যে মুদির দোকান আছে অথবা এক মালিকানা ছোট ছোট ব্যবসা আছে, তাদের যে ব্যবসার ইনকামটা ক্যালকুলেশন করব সেটার রেফারেন্সটা কি, এটার জন্য কিন্তু এই উদাহরণটা গুরুত্বপূর্ণ। তো এখানে বলছে মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে ৩০ লাখ টাকা। বিক্রিত মালামালের ক্রয় মূল্য, আমি যেটা সাইফুল ভাইয়ের সাথে বলছিলাম, যে আপনি যেমনি বিক্রি করুক ওনার কিন্তু সিওজিএস থাকবে। আজকে বিক্রি করুক, কালকে বিক্রি করুক, তার মানে যে এআইটি থাকুক বা না থাকুক, ইনকামের গণনা বিজনেস ইনকামের মতোই করতে হবে। তারপর তিনি কর্মচারী বেতন দিছে ৬০,০০০ টাকা, ইলেকট্রিক বিল দিছে, দোকান ভাড়া দিছে, সবগুলো খরচ দিছে। উনি মোটামুটি এগুলো লিখে রাখছে যে এই খরচগুলা হইছে। তারপর দেখা যায় উনি আয়কর বর্ষের শুরুতে তিনি ফার্নিচার ক্রয় করছে। তো ফার্নিচার যদি ক্রয় করে, এটা অবশ্য উনি যদি মনে করতে পারে যে এটা আমার খরচ, আসলে খরচ না, এটা আমার অপচয়টাকে আমি অ্যালাওয়েবল করতে পারবো। তাহলে উনার এখানে মোট বিক্রয়ের পরিমাণ ৩০ লাখ টাকা। বিক্রিত মালামালের ক্রয় মূল্য হচ্ছে ২৪ লাখ টাকা। তাহলে উনি গ্রস মুনাফা পাচ্ছে হচ্ছে ৬ লাখ টাকা হচ্ছে গ্রস মুনাফা। এখন আমাকে খরচগুলা বাদ দিতে হচ্ছে। কর্মচারীর বেতন, ইলেকট্রিক যা যা খরচ হইছে বাদ দিছে। কিন্তু আমি বাদ দিব কোনটা? অপচয় বাদ দিব। যে আমার 3rd শিডিউল অনুসারে আপনাকে শিডিউলটা বলে দিছে। যখন আপনি 3rd শিডিউল অনুসারে যাবেন সেখানে দেখবেন এই আ আসবাবপত্রের উপর হচ্ছে আপনি 10% অবচয় ধার্য করতে পারেন। তাহলে আর ডেফার্ড ট্যাক্স এর কোনো ইস্যু আসবে না। যেহেতু এই ছোটখাটো ব্যবসাতে ডেফার্ড ট্যাক্স কি এগুলোর কোনো দরকার নাই। ওখান থেকে দেখে আমরা 10% করে দেখলাম আমার ব্যবসা খাতে আয় হয়ে গেছে কত? ৪,36,০০০ টাকা। তাহলে এখন যখন ব্যবসা খাতে আয় নির্ণয় করে ফেলছি, যেহেতু এটা এক মালিকানা ব্যবসা, তাহলে ট্যাক্স গণনা হচ্ছে আমরা মালিকের মানে ব্যক্তির ইন্ডিভিজুয়াল যেভাবে করি এভাবেই করতে হবে। এখানে যেটা পার্থক্য হচ্ছে উনার ৳৪,৩০০ ট্যাক্স আসতেছে, কিন্তু মিনিমাম ট্যাক্স উনাকে দিতে হবে যদি ন্যূনতম কর প্রযোজ্য হয়। এই জায়গায় একটু ভুল আছে, যে করদাতার ব্যবসার অবস্থান দিনাজপুর জেলা খানসানা উপজেলায় বিধায় ন্যূনতম কর দায় হচ্ছে ৳৩,০০০ বলতেছে। যেহেতু উনি লোকাল মানে গ্রামগঞ্জে এরকম। কিন্তু আবার বলছে কাজী করদাতার প্রদেয় কর ৪,০০০ মানে আ ৳৪,৩০০ দিতে হবে। এখানে বিভিন্ন বইয়ে এরকম একটা ইস্যু চলে আসে যে ভুলের একটা জায়গা থাকে, যে ৳৫,০০০ কনসিডার করে ফেলে। আসলে আমাদের লোকেশনটা দেখতে হবে। তারপর হচ্ছে আমাকে ৫,০০০ কত ৫,০০০ হবে নাকি ৩,০০০ হবে না ৪,০০০ হবে দেখতে হবে। এটা হচ্ছে মানে মোটামুটি বিজনেসের যে আমি ক্যালকুলেশন করব এক মালিকানা, এই প্রসেস আমরা করতে পারি। তারপর হচ্ছে পার্টনারশিপ বিজনেসে যদি আমরা যাই, যে পার্টনারশিপ এর ক্যালকুলেশন করতে হয় একদম ব্যক্তির ক্ষেত্রে। তো উনাদের আমরা এটা গত ক্লাসে বলছিলাম যে উনারা যে পার্টনারশিপ ফার্মের জন্য যে পরিমাণ ট্যাক্স দিছে সেটার একটা রিবেট পেয়ে যাবে। তো ধরা যাক এখানে জনাব তুহিন আহমেদ হচ্ছে একটা ফার্মের ১/৩ অংশীদার। উনি আয় বর্ষে ফার্মের মুনাফা করছে ৯ লাখ টাকা। কর পরিশোধ করছে ৫২,৫০০ টাকা। তুহিন আহমেদ ফার্মের অংশীদার হিসাবে মুনাফার হিস্যা পেয়েছেন। যেহেতু 1/3 পাইছে ৩ লাখ টাকা পাইছে। এছাড়া সংশ্লিষ্ট আয় বর্ষে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অবস্থিত। উনার কিন্তু আবার গৃহ সম্পত্তি হতে নিট আয়ের পরিমাণ ৩ লাখ টাকা আছে। তাহলে ৬ লাখ টাকা ইনকাম হয়ে গেছে। তাছাড়াও দেখা যায় সঞ্চয়পত্র ক্রয় করছিল উনি ২ লাখ টাকা। এখন আমরা ক্যালকুলেশন করি যে উনার মোট আয়ের পরিমাণ আছে মানে বিজনেসের পার্টনারশিপ ফার্মের ইনকাম আর উনার নিজের সেলারি হোক, রেন্ট হোক, সবগুলো যোগ করতে হবে। যোগ করলে আমি ৬ লাখ টাকা পাইছি। এর উপর ট্যাক্স গণনা করে পাইছি কত? ২০,০০০ টাকা। এখন ফার্মের অংশীদার আয়ের জন্য করদাতা যে কর রেয়াত ফার্মের করাবৃত আয়ের অনুপাতিক হারে মানে যেটা পাবে, এটা যদি আমরা এখানে দেখি, সে কি করলো? মোট তার ট্যাক্স আসছে ২০,০০০ টাকা। এটাকে আমরা ভাগ দিব হচ্ছে মোট ইনকাম। মোট ইনকাম কত? ৬ লাখ। ৬ লাখ টাকা ভাগ দিছি। এখন উনার হচ্ছে পার্টনারশিপ ফার্ম থেকে কত পাইছে? ৩ লাখ। তাহলে ৩ লাখ দিয়ে গুণ দিছি।
তাহলে দেখা যায় উনি রিবেট পাচ্ছে 10,000 টাকা। তাহলে উনাকে হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে, ট্যাক্সেবল ইনকাম মানে ইনকামের উপর হচ্ছে ট্যাক্স দিতে হচ্ছে 10,000 টাকা। রিবেটটা তো বুঝছেন এখন, এটা আমরা উদাহরণ গত ক্লাসে দেই নাই, আজকে এখানে না দেখালাম। এইখানে একটু বুঝলাম না, এই যে হ্যাঁ, বলেন। কিভাবে এই যে 3 লাখ ভাগ 6 লাখ করছে কেন, এটা একটু বুঝিনি। পরিপত্রটা আমার সাথে আছে তো সেজন্য আর কি। হ্যাঁ, আমি একটু বলি। হুম, এখন এই ক্যালকুলেশনটা খেয়াল করেন। উনার ট্যাক্স আসছে কত? 20,000। 20,000 এটা কত টাকা ইনকামের উপর আসছে? 6 6 লাখ। লাখ। এখন এই যে 6 লাখ ইনকামের উপর এটা আসছে, আমি যখন 6 লাখ দিয়ে ভাগ দিছি, তাহলে দেখা যায় মানে মূলত আমাকে যে ফর্মুলাটা বলছিল, ট সমান হচ্ছে ক ইনটু খ বাই গ। মানে সহজভাবে বুঝতে গেলে আমরা ইউনিটারি মেথডে চিন্তা করলে, যে আমি 6 লাখ টাকার জন্য 20,000 টাকা ট্যাক্স দিচ্ছি, তাহলে 1 টাকার জন্য কত ট্যাক্স দিচ্ছি এটা কিন্তু আমার ক্যালকুলেশনে দেখাচ্ছে 0.033। এখন হুম, আমার 3 লাখ টাকা হচ্ছে কোথায় দিচ্ছি? ফার্মের ইনকাম। 3 লাখ টাকার জন্য কত? 10,000 টাকার ট্যাক্স। তাহলে এই 10,000 টাকা হচ্ছে এভারেজ মানে প্রপোর্শনালি উনি অলরেডি ফার্মের ট্যাক্স আরো বেশিও দিতে পারে, কোনো ব্যাপার না, কিন্তু রিবেট পাবে হচ্ছে এইরকম করে, মানে ক্যালকুলেশন টোটাল ইনকাম ডিভাইডেড বাই হচ্ছে ফার্মের ইনকাম, তার 10,000 টাকা রিবেট হিসাবে বাদ হয়ে যাচ্ছে। জি ভাই বুঝতে পারছি এখন। আচ্ছা, তারপর হচ্ছে উনারা আমরা দেখতে পেলাম এখানে মানে কতগুলো মানে রেয়াত পাইছে, আরো রেয়াত পাইছে। এটা তো 10,000 টাকা উনার। যেমন সাইফুল ভাই বলছিল যে রেয়াতটা কখন নিতে হবে গত ক্লাসে। তো উনি কিন্তু অলরেডি পার্টনারশিপ ফার্মের রেয়াতটা নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আরো একটা রেয়াতের ব্যাপার আসতেছে। যে কত? এখানে 15%, 3% নেট ইনকাম। এখানে খেয়াল করেন 3% হচ্ছে কিন্তু অংশীদারি ফার্ম হইতে প্রাপ্ত শেয়ারাই 3 লাখ টাকা বাদ দেওয়ার পর, মানে রেগুলার ইনকামের 3% পাইছে 9,000 টাকা। 15% 2 লাখ টাকা যেহেতু ইনভেস্টমেন্ট করছে 15%, এইটা করার পর দেখেন 3টার মধ্যে যেটা কম 9,000 টাকা। তাহলে দেখেন যেহেতু করদাতার জন্য 9,000 টাকা, উনি 10,000 টাকা কিন্তু ফার্মেরটা বাদ দেওয়ার পর 10,000 টাকা আসছে। এরপরে কিন্তু উনি রিবেটটা পাচ্ছে কত? 9,000 টাকা। এখন দেখা যায় বাদ দেওয়ার পর চলে আসছে কত? 1,000 টাকা। কিন্তু উনি তো 1,000 টাকা দিতে পারবে না, যেহেতু উনি কোথায় বসবাস করে? উনি হচ্ছে ধরে নিলাম 5,000 টাকা মানে সিটি কর্পোরেশনে বসবাস করে, যে বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। তাহলে উনার জন্য ট্যাক্স কিন্তু হয়ে গেছে 5,000 টাকা মিনিমাম ট্যাক্স। তার মানে উনি পুরো রিবেটটা নিতে পারল না। তাহলে দেখছেন সবগুলাই কিন্তু মোটামুটি আয়কর পরিপত্র নির্দেশিকাতে এই ছোট ছোট উদাহরণগুলো কিন্তু ভালো একটা রেফারেন্সের মাধ্যম। এখানে বেশ কয়েকটা প্রবলেম সলভ হয়ে গেল না, যে আমি আসলে রিবেটটা কোনটার পর কোনটা নিব। তারপর নিয়ে দেখা যায় আমি এখানে কিন্তু 1,000 টাকা ট্যাক্স পে করতে পারবো না, আমাকে মিনিমাম ট্যাক্সটাই 5,000 টাকা দিতে হবে।